ভার্সিটির প্রথম দিন আজ, তাই স্মার্ট হয়ে বাইক নিয়ে ভার্সিটির দিকে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর বাইকের ব্রেক চাপ দিলাম, সাথে সাথে বাইকের সামনে থেকে আওয়াজ আসছিল। আহ উফ, মরে গেলাম রে, মরে গেলাম। কোন বজ্জাত বাদর আমার গায়ের উপর বুলডোজার উঠিয়ে দিয়েছে। এবার আমি বাঁচবো কি করে? আমার এখনো বাচ্চা কাচ্চাও হয়নি। কত শখ ছিল বাচ্চাদের বিয়ে দিয়ে নাতি নাতির বিয়ে খেয়ে ওদের ছেলে মেয়ের বিয়ে খেয়ে মরবো, কিন্তু আমি তো মরেই গেলাম। এতক্ষণ আকাশ সব কথা শুনছিল। আশেপাশে মানুষ তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না, কারণ মেয়েটার কিছুই হয়নি। তার উপর মেয়েটি বাইক থেকে প্রায় 5 ফুট দূরে ফাঁকার উপর বসে বসে এই কথাগুলো বলছিল আর কাঁদছিল। এই মেয়ে, চুপ করবে নাকি হেলমেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিব? একে তো আমি মরে গেছি, তার উপর আপনি আমার আমার মাথা ফাটাবেন? কিসব উল্টাপাল্টা বকছেন? আপনি বেঁচে আছেন আর এমনভাবে সামনে দিয়ে দৌড় দিলেন কেন? তাতে আপনার কি? আমার বাবার রাস্তা, আমি যেমন খুশি তেমন হাঁটবো। একে তো আমাকে মেরে ফেলেছেন, তার উপর আবার বড় বড় কথা বলছেন। আকাশ ভাবতে থাকে মেয়েটার মাথায় সমস্যা আছে, কেননা মেয়েটা তো জীবিত, তাহলে এমন করছে কেন? এই যে আপনি জীবিত আছেন, তাই এখন সামনে থেকে সরেন। কি আমি জীবিত আছি? জীবিত আছেন ঠিকই, তবে আমার মনে হয় আপনার মাথায় কিছু সমস্যা আছে। তাই এখন সামনে থেকে সরে দাঁড়ান, আমাকে ভার্সিটির দিকে যেতে হবে। আপনার কথা আমার বিশ্বাস হয় না। হাতে একটা চিমটি কাটুন। মানে পাগল নাকি? কাটতে বলছি কাটেন। আকাশ কোনো উপায় না পেয়ে মেয়েটার হাতে চিমটি দেয়। চিমটি খেয়ে মেয়েটা, উফ কি ব্যথা! এত জোরে দিয়েছেন কেন? আরে আমি তাহলে বেঁচে আছি? জি, বেঁচে আছেন। এখন সামনে থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে হবে আবার। নুসরাত সরে দাঁড়ালে আকাশ বাইক নিয়ে চলে যায়। 10 মিনিট পর আকাশ ভার্সিটিতে আসে। ভার্সিটির সব ছেলে মেয়ে ভয় পায়, কারণ আকাশ এই ভার্সিটির ভিপি। তার উপর আকাশের কাছে ক্ষমতা আছে তাই। তবে ক্ষমতা থাকলে যে খারাপ কাজ করে তা অবশ্যই না। খেয়াল রাখে ভার্সিটির ভেতরে কেউ যেন কোনো নেশাদ্রব্য বিক্রি বা খেতে পারবে না, আর না কোনো মেয়েকে ইফটিজিং করতে পারবে। এখানে কেউ কোনো সমস্যায় পড়লে ওরা আকাশকে এসে বলে, ওদের সমস্যার সমাধান করে দেওয়া হয়। আকাশ যখন বাইক নিয়ে ভার্সিটিতে আসে তখন সব ছাত্র বা ছাত্রী একদম ভদ্র হয়ে যায়। ভার্সিটিতে ঢুকে ক্লাসে যায়। ক্লাসের স্যারও আকাশকে অনেক ভালোবাসে, কেননা আকাশের জন্য ভার্সিটির কোনো ছাত্র শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আকাশ ভার্সিটিতে প্রায় সব মেয়েরই ক্রাশ, কিন্তু কোনো মেয়ে ভয়েই কথা বলতে পারে না আকাশের সাথে। রবি, এদিকের খবর কি? ভাই, এইদিকে কোনো সমস্যা নেই। যারা সমস্যা করে আমাদের লোক তাদের দেখে ছাড়ে। আবার সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য কোনো সমস্যা না হয়? না, কোনো সমস্যা হয় না। ওদের সাথে কথা বলে আকাশ বের হচ্ছিল, তখন ওই মেয়েটার সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে আবারও মেয়েটা কান্না শুরু করে দিল। আকাশ মেয়েটার এইভাবে কান্না দেখে বলে, এই মেয়ে সবসময় পরে গেলে এভাবে কান্না করে কি আছে? তুই কে? ভালো করে তাকিয়ে দেখুন, তাহলে চিনতে পারবেন। আরে তুই সে বানরটা না, যে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। তখন মারতে পারিসনি বলে এখন ধাক্কা দিয়ে মেরে ফেলতে চাইছিস? আর একটা কথা বললে এখানে মেরে রেখে দেব। সেই সকাল থেকে মারার প্ল্যান করছিস, বারবার মারার চেষ্টা করো, 7 মেটেনি। এই মেয়ে, তোমার সমস্যা কি? তোমার বাবা মাকে বলো তোমাকে ডক্টর দেখাতে। আমার মা একজন ডক্টর। বাহ, মা ডক্টর আর মেয়ের মাথায় যে সমস্যা আছে তা কি উনি জানে না? এই যে মিস্টার, একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। তোমার সাহস দেখে আমি অবাক হয়েছে। তুমি আমার সামনে আঙ্গুল নেড়ে কথা বলছো। সাহসে দেখেছেন কি? এখন তো শুধু আঙ্গুল নাড়িয়েছি, এরপর দেখবেন আরো কত কি নাড়াই। কথাগুলো বলে নুসরাত ভেতরে চলে গেল। অন্যদিকে আকাশ তো ভাবতেই পারছে না, ওর মতো একটা মেয়ে আকাশকে ভয় না পেয়ে চলে গেল। আকাশ কোনো কথা না বলে চলে আসে বাড়িতে। বাড়িতে সে নিজের রুমে যাওয়ার আগে আকাশ ওর মাকে বলে, আম্মু, আমার অনেক ক্ষুধা লেগেছে, খাবার দাও। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে নামতে আকাশ ওর মুখে কিছুটা রাগ দেখতে পায়। কি হয়েছে আকাশ, তোকে এমন দেখাচ্ছে কেন? আর বলো না, একটা মেয়ে আমার অবস্থা খারাপ করে দিছে। নাম কি মেয়ের? আর দেখতে কেমন? দেখতে তো সুন্দর, তবে মেয়েটার মাথায় সমস্যা আছে। কি করে বুঝলি তুই? তাহলে শোনো।
এরপর আকাশ ওর আম্মুকে সবগুলো ঘটনা খুলে বলতে থাকে। আকাশের আম্মু সব কথা শুনে হাসতে থাকে। আম্মু তুমি হাসছো? তো না হেসে কি করব? মেয়েটি তার নাতি নাতনির বিয়ে খাবে, ভালো কথা। আর ওদের ছেলে মেয়েরও বিয়ে খাবে, তাই ভেবে হাসতেছি। আবার বুঝে দেখো ওর মাথায় কী পরিমাণ সমস্যা আছে। আবার ওই মেয়ের নাকি মা ডক্টর। কি বলিস? তবে আমার মনে হয় এটা কোনো সমস্যা না। আচ্ছা, তুই খাওয়া শেষ করে একটু অফিসে যা। ঠিক আছে। আকাশ অফিসে চলে যায়। অন্যদিকে নুসরাত ওর বাসায় চলে আসে। বাসায় গিয়ে নুসরাত কাউকে পায় না। নুসরাতের আম্মু ডক্টরি করে আর ওর আব্বু অফিসে থাকে। বাড়িতে নুসরাত একা একা, তাই দুপুরে খেয়ে নুসরাত ওর বাবার কাছে চলে আসে। আব্বু, কি করো তুমি? এই নুসরাত, আমি কাজ করছি, কিন্তু তুই হঠাৎ করে অফিসে? কেন বাবা, আমি কি অফিসে আসতে পারি না? পারিস তো আসতে, কিন্তু তুই তো মাসেও একবার আসিস না। কি করব? তুমি আর আম্মু বাড়িতে থাকো না, তাই আমি একা একা কতক্ষণ থাকবো বাড়িতে, তুমিই বলো। কথাটা তো ঠিক বললাম, তোর মাকে আমি কত করে বলছি ডাক্তারি ছেড়ে দিতে, কিন্তু তোর মা তো। থাক না আব্বু, তোমাকে তো একটা কথা বলার ছিল। কি কথা? আজকে অনেকবার বেঁচে গেলাম। তুই বাঁচলি নাকি তোর হাত থেকে কেউ বাঁচলো? তুমি কি আমাকে বিশ্বাস করো না আব্বু? আমি কি এত খারাপ? তোর এই কান্নায় আমি ভুলার না। এখন বল কি হয়েছে? নুসরাত এরপর সব ঘটনা বলতে থাকে ওর আব্বুকে। উনি সব ঘটনা শুনে, যাক বাবা, ছেলেটা তো বেঁচে গেল। কিছু বললে আব্বু? না কিছু না, তুই বাড়িতে যা। নুসরাত বাড়িতে চলে আসে। পরের দিন সকালে নুসরাত আবারও বের হয়ে চলে আসে ভার্সিটিতে। আজকে নুসরাত ভার্সিটিতে এসে আকাশকে দেখতে পায়নি, তাই চুপি চুপি ভেতরে ঢুকতে যাবে, তখনই কেউ একজন পেছন দিয়ে বাইকের শব্দ করাতে নুসরাত চমকে ওঠে। কোন শালারে হর্ন বাজাচ্ছিস? আর একটু হলে তো আমার গায়ের উপর দিয়ে উঠিয়ে দিতি। তুমি সেই মেন্টাল মেয়েটা না? মরার জন্য আমার বাইক পাও, অন্য কারো বাইকের নিচে গিয়ে মরতে পারো না? ওই, তোর সাহস তো কম না, তুই আমাকে মরতে বলছিস? বলছি তো, কি করবি তুই? হরে, কি বজ্জার ছেলে রে বাবা, আমাকে তুই তুই করে বলছে। এতটুকু পুচকি মেয়ে, সামনে থেকে সরবি, তা না হলে কিন্তু গায়ের উপর উঠিয়ে দেব। সাহস থাকলে উঠিয়ে দেখা, একদম এখানে মেরে রেখে দিব। দাঁড়া, তোকে তো আমি। আকাশ বাইক থেকে নামতে গেলে নুসরাত ভয়ে দৌড়ে ভেতরে ঢুকে যায়। আকাশ বাইক পার্ক করে রেখে চলে আসে। নুসরাত লুকিয়ে লুকিয়ে দেখছিল সব কিছু। নুসরাত বাইকের কাছে যায় লুকিয়ে লুকিয়ে। ওখানে গিয়ে বাইকের চাকার থেকে হাওয়া বের করে দেয়। হাওয়া বের করে দিয়ে নুসরাত দিব্যি আনন্দের সাথে রুমে চলে গেল। এইদিকে আকাশ ওর কাজ শেষ করে বাইকে উঠে পড়ে। বাইকে বসার পর আকাশ বুঝতে পারে বাইকের চাকায় হাওয়া নেই, তাই আকাশ রুবিকে বলে চাকায় হাওয়া দিয়ে আনার জন্য। এইদিকে আকাশ বসে আছে। তার কয়েক ঘন্টা পর ভার্সিটিতে কিছু গাড়ি ঢুকতে থাকে। আকাশ শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, কেননা যারা ভার্সিটিতে এসেছে তাদের কাউকে আকাশ চেনে না। ওরা ভার্সিটির মাঠে নেমে সর্বপ্রথম নুসরাত সামনে দাঁড়ায়। সুন্দরী, কই যাচ্ছ? আমি তো যাচ্ছি না, আসতেছি। ও তাই? তোমাকে আমার ভালো লেগেছে? আমি অনেক সুন্দর তো, তাই ভালো লাগতেই পারে, এটা কোনো ব্যাপার না। তা যাবে নাকি ভার্সিটির পেছনে? সরি ভাইয়া, আমি তো ক্লাস করতে এসেছি, বুঝতে পারছেন, তাই আমি কোথাও যাব না। না গেলে যে জোর করে নিয়ে যাব? মানে ঠিক বুঝলাম না। মানে হচ্ছে যে আমি তোমাকে তুলে নিয়ে যাব। তুলে নিয়ে কোথায় যাবেন? আশেপাশে তাকিয়ে দেখো, আমার লোকজন কিভাবে মেয়েদের জড়িয়ে ধরার জন্য খুঁজতেছে, তাই আমিও তোমাকে জড়িয়ে ধরব। সরি, আমি কাউকে জড়িয়ে ধরতে পারবো না। কেন পারবে না? আপনি যদি আমার বর অথবা বয়ফ্রেন্ড হতেন তাহলে একটা কথা ছিল। তাহলে 1 ঘন্টার জন্য বানিয়ে নাও না। নুসরাত পায়ের থেকে জুতো খুলে হাতে নেয়। আকাশও তাকিয়ে তাকিয়ে দেখছে। নুসরাতের হাতে জুতো দেখে ছেলেটা হাসতে থাকে। কি, আমাকে জুতো দিয়ে পিটবে? তোর এত বড় সাহস কি করে হয়? বলে নুসরাতের গায়ে হাত দিতে যাবে, তার আগেই আকাশ নুসরাতের পিছন থেকে এসে হাত ধরে ফেলে। কে রে তুই? আমার হাত ধরার সাহস কোথায় পেলি? জানিস আমার পরিচয় কি? তুই কে তা তো জানি না, আর বাকি রইল তোর পরিচয়। তোর যদি নিজের কোনো পরিচয় থেকে থাকে তাহলে বল, বাবা মায়ের পরিচয়ে আমার সামনে দিবি না। কে রে? ওনাদের পরিচয় পেলে ভয় পাবি না কে? যখন তোর নিজের কোনো পরিচয় নেই তখন তুই কোন পরিচয়ে বাহাদুরি দেখাস?
এবার আকাশের কথায় রকি রেগে যায় আর রেগে গিয়ে আকাশকে একটা ঘুষি দেয়। ব্যাস, এতটুকু শক্তিধর? কথাগুলো বলে আকাশ রকিকে মারতে থাকে আর রকিকে মার খেতে দেখে রকির লোকেরা আকাশকে মারার জন্য চলে আসে। আকাশ ওদেরকেও মারতে থাকে। রকি আকাশের সাথে পেরে উঠবে না বলে ওর বাবাকে কল দেয়। ওর বাবা সাথে সাথে পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ আসার আগে ততক্ষণে আকাশ ওদের মেরে আধমরা করে ফেলে। ওই মেয়ে, তোমার মাথায় ঠিক আছে? কেন? ওই ছেলেগুলো দেখতেছো ভার্সিটিতে এসে মেয়েদের সাথে বাজে আচরণ করছে, আর সেখানে কিনা তুমি। আমি তো বুঝতেই পারিনি ওরা আমাকে নিয়ে যে এমনভাবে মন্তব্য করবে। আপনি এখনো এতটাই ছোট যে আপনার মাথায় এইগুলো কিছুই ঢুকবে না। নুসরাতের সাথে কথা বলতে বলতে পুলিশ চলে আসে ওখানে। পুলিশ রকির কাছে যায়, রকিকে জিজ্ঞেস করে, তোমাকে কে মেরেছে? ওই ছেলেটা। দাঁড়াও, ওকে থানায় নিয়ে গিয়ে এমন মার মারবো যে তোমার গায়ে হাত দেওয়ার ফল কি হয়। ওর হাড় ভেঙে দিবে যাতে করে হাঁটতে না পারে। এই ছেলে, এদিকে তাকা। বলুন, আপনারা এখানে কেন এসেছেন? ভার্সিটির ভিতর মারামারি করে এখন বলেন আমি কেন এসেছি? দুষ্টা দাও ওদের। তাহলে আপনি ওদের অ্যারেস্ট না করে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? তা ওর বাবা কি আপনার পকেট গরম করে নিয়েছে মনে হয়? দেখলেন তো ওই ছেলে কেমন করে কথা বলে। ওকে এখনই নিয়ে যান। এইদিকে রবিও চলে আসে। রবি আসতে দেখে আকাশের সাথে পুলিশের ভালোই কথা কাটাকাটি চলছে, তাই রবিও ওখানে এসে বলে, ভাই, কি হয়েছে এখানে? কোনো সমস্যা কি? ওই তুই কে রে? আমাদের মাঝে কথার ভিতর কথা বলছিস? ওই আঙ্গুল নামিয়ে কথা বল, নয়তো এই আঙ্গুলটা এখানেই কেটে রেখে দিব। কি পুলিশকে হুমকি দিচ্ছিস? দিয়েছি তো কি করবি? তোদের দুজনকে আজকে কেউই বাঁচাতে পারবে না, চল থানায়। আকাশকে ধরে নিয়ে যাওয়ার আগেই পুলিশের ফোন বাজতে থাকে। আরে আগে কলটা তো ধরুন, তারপর না হয় যাচ্ছে। পুলিশ অফিসার কলে কথা বলে আকাশকে ছেড়ে দেয়। আকাশ তখন কোনো কথা বলল না, কিন্তু যেই কলে কথা শেষ করে তখনই আকাশ ওই পুলিশকে একটা চড় দেয় সবার সামনে। এতে সবাই অবাক হয়। আপনাদের মতো পুলিশের জন্য দেশে আজ পুলিশ জাতির কলঙ্ক। আপনারা টাকার জন্য মিথ্যাটাকে প্রাধান্য দিয়ে থাকেন। তাই একটা কথা না বলে এখান থেকে চুপচাপ চলে যান, আর এই রকির ব্যবস্থা তো আমি করব। পুলিশ অফিসার আগে চলে যায়। অন্যদিকে রকি ওর লোকজনকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আকাশ রবিকে নিয়ে ওখানে কথা বলতে থাকে। অন্যদিকে নুসরাত বাড়িতে আসে। ওখানে সে জানতে পারে ওর বড় বোন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসছে। তবে পড়াশোনা এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়, কেননা ওর বোনের আরও 1 সেমিস্টার আর নুসরাতের এখনও 2 সেমিস্টার বাকি আছে। মা মা ইরা কি সত্যি সত্যি আসবে? হ্যাঁ, ও 2 দিন পর আসবে। তুই গিয়ে ওকে নিয়ে আসবি। আমি একা কেন যাব? তোমরাও আমার সাথে যাবে? আমরা তো যাবই। এখন যা, তুই ফ্রেশ হয়ে নে। ওকে আম্মু। নুসরাত এখন অনেক খুশি, কেননা 1 বছর পর ওর বড় বোন আসবে। বড় বললে ভুল হবে, ওদের দুজনের বয়সের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র 10 মিনিটের বড় ছোট ওরা। অন্যদিকে রকি বাড়িতে এসে শুয়ে আছে আর ওর বাবা ওর পাশে দাঁড়িয়ে আছে। কি করে হলো এইসব? বাবা, আমি ভার্সিটিতে গিয়ে। রকি ওর বাবাকে সব কিছু বলতে থাকে। পুলিশ আসার পর কি কি হয়েছিল ওই সব কিছু বলতে থাকে। সবটা শুনে, কি ওই ছেলের এত বড় সাহস হলো যে তোকে আবার মারবে? আমি যে পুলিশকে পাঠিয়েছি ও ওকে মেরেছে। এই ছেলের মধ্যে কিছু তো একটা আছেই, নয়তো এইভাবে মারার সাহস পেত না। ঠিক বলছ আব্বু। এখন আমরা কি করব তা বলো। আগে ওই ছেলের পরিচয় বের করো, তারপর বাকিটা দেখা যাবে। আমার তো এখন অবস্থা দেখতেই পাচ্ছ। আমি তাহলে সুস্থ হয়ে তারপর দেখতেছি ওর কাহিনী। অন্যদিকে পরের দিন আকাশ ভার্সিটিতে গিয়ে দেখে নুসরাত অনেক খুশি, মনে মনে কি যেন ভাবছে আর হাসছে। পাগল হয়ে গেল নাকি? যাই গিয়ে জিজ্ঞেস করি। তাই হেঁটে হেঁটে ওর কাছে যায়, গিয়ে সামনে দাঁড়ায়। আকাশকে এমনভাবে দাঁড়াতে দেখে নুসরাত কিছুটা চমকে ওঠে। কি চাই এখানে? মাথার স্ক্রুগুলো কি খুলে গিয়েছে? ও মা, মাথার ভিতর স্ক্রু থাকে নাকি? তোমার মতো মেয়েদের থাকে। তাহলে টাইট দিয়ে দিন। এই মেয়ের সাথে যতই কথা বলবো ততই আমার মাথা খারাপ করে দেবে। কি ভাবছেন? স্ক্রু টাইট দেওয়ার যন্ত্রপাতি আনতে যাচ্ছি। আকাশ ওখান থেকে চলে যায়। এইদিকে নুসরাত সত্যি সত্যি তা ভেবে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে নুসরাত আর ভার্সিটিতে আসলো না, কেননা ওর বড় বোন আসছে। তাই নুসরাত ও বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে যেতে যেতে দুপুর হয়ে যায়।
ওরা ভেতরে গিয়ে অপেক্ষা করতে থাকে। দুপুর 1টার দিকে নুসরাতের বোন ইরার দেখা পেল। ইরা একটু স্টাইলিশ জামা পরে, কিন্তু যখন দেশে আসে তখন দেশের মতো নর্মাল জামাই পরে। ইরা আসতেই নুসরাত গিয়ে ওকে জড়িয়ে ধরে। কেমন আছিস বোন আমার? আমি তো অনেক ভালো আছি, তা তুই এমন শুকিয়ে আছিস কেন? বাবা মায়ের তো আমার দিকে তাকানোর খেয়ালই নেই। তা তো জানি আমি তো ওখানে গিয়ে একা, আর তুই দেশে বাবা মা দুজনের সাথেও থেকে একা একা আছিস। আচ্ছা এখন এসব কথা বাদ দে, এখন চল, বাবা মা তোর জন্য অপেক্ষা করছে। কি বলিস? আমি তো ভেবেছিলাম ওনাদের সময় হবেই না এখানে আসার জন্য। হয়েছে, আর কথা বলতে হবে না, এখন চল বাহিরে যাই। হ্যাঁ চল যাই। ইরা ও নুসরাত বাইরে আসে। ইরা ওর বাবা মাকে সালাম দেয়। ওনাদের সাথে কথাবার্তা বলে গাড়িতে উঠে ওরা দুজনে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ইরাকে নিয়ে নুসরাত ও রুমে আসে। আমার জন্য কি কি এনেছিস? তুই যা যা চেয়েছিলি সবই এনেছি। সত্যি? উফ, অনেক খুশি লাগছে। আমাদের দেশে তো ভালো ক্রিমই পাওয়া যায় না। সেই জন্যই তো আমি তোর জন্য সবকিছু নিয়ে আসি। ইরা নুসরাত দুজনে ফ্রেশ হয়ে খেতে আসো। ঠিক আছে আব্বু, আসতেছি। এইদিকে ওরা দুজনেই ফ্রেশ হয়ে নেয় আর সবার আগে ইরা নিচে নামতে। নুসরাত, তোর কি আক্কেল বলতে কিচ্ছু হবে না? তুই তোর বড় বোনকে রেখে চলে এসেছিস? আম্মু কি বলছো এসব? আম্মু ঠিকই বলছি। ও এতদিন পর এলো, তুই ওকে যেখানে সাথে করে নিয়ে আসবি সেখানে কিনা তুই একা একা চলে আসলি। কে বলছে একা একা আসছে? তোরা দুজনে আবার আমাদের বোকা বানালি। কি করব বলো, তোমরা দুজনেই কাল পর্যন্ত আমাদের মধ্যে কার নাম কি তা বলতেই পারছো না। কি করব বল, তোদের দুজনের। থাক আব্বু, আর বলতে হবে না। এখন কি আমি ঘুমাবো, কাল সকালে আমি নুসরাতের সাথে ওর ভার্সিটিতেই যাব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। পরের দিন সকালে নুসরাত ও ইরা ওরা দুজনই একই রকম পোশাক পরে বের হয়। পথের মধ্যে নুসরাত কিছু নেওয়ার জন্য ভেতরে ঢুকে আর ইরা বাহিরে দাঁড়িয়ে আছে। আকাশ ভার্সিটিতে যাওয়ার সময়ই তা লক্ষ্য করে, সেজন্য বাইক থামিয়ে যায়। কি ব্যাপার, ভার্সিটিতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? কথাটা কি আমাকে বলছেন? তুমি ছাড়া এখানে আর কে আছে যে তাকে বলবো? তাও তো কথা, আপনি যেখানে যাচ্ছেন সেখানে না হয় যান। বিপদে পড়েছেন মনে হলো তাই বললাম, কিন্তু আপনি তো দেখছি। আমি কি? কিছু না, আমি যাচ্ছি এখান থেকে। আকাশ চলে যাওয়ার পর নুসরাত বের হয়। বের হয়ে ওরা দুজনে গাড়িতে বসে। গাড়িতে বসার পর, কি রে, তোর মুখ এত রেগে আছে কেন? আর বলিস না, একটা বজ্জাত ছেলে এসে যা না তা বলেই চলে গেল। কি, তোকে বলে গেল আর তুই চুপ করে রয়েছিস, কিছু বলিসনি ওকে? তুই কি জানিস না আমি কি করতে পারি? তা তো জানি, এখন ভার্সিটিতে গিয়ে উল্টাপাল্টা কিছু করে বসবি না। তেমন কিছু করব না, তবে ভার্সিটির মধ্যে তোর কি কি চলতেছে তা অন্তত জানতে পারবো। দেখ তুই কিন্তু। চিন্তা করিস না, তবে তুই কিন্তু কাউকে সত্যিটা বলবি না। তাই হবে, তবে কোনো ফাজলামি তুই কিন্তু করবি না। ঠিক আছে, করব না। এইদিকে ওরা দুজনেই দুই দিকে চলে গেল। অন্যদিকে আকাশের সামনে নুসরাত যায়। আকাশ নুসরাতকে দেখে একটু অভিমান করে আছে। এইদিকে আকাশকে এমন অভিমান করতে দেখে, কি হয়েছে আপনার, এমন করে বসে আছেন কেন? না এমনি, তার রাস্তায় এতগুলো কথা বলার পরও আপনি শান্তি হননি? আমি কখন করছি? কি মেয়ে রে বাবা, একটু আগের ঘটনা এখনই ভুলে গেছে? কিছু বলছেন না কেন? তেমন কিছু না। এখন এরা বলুন আমাকে কি জন্য এনেছেন? আপনাকে ধন্যবাদ দিতে। ধন্যবাদ কেন? ওই দিন আমাকে বাঁচানোর জন্য। যাক ভালো, অন্তত এইটুকু তো মনে আছে। তা তো থাকারই কথা। আচ্ছা আমি এখন যাই ক্লাসের দিকে। নুসরাত চলে যাওয়ার পর আকাশ ওখানেই বসে থাকে। অন্যদিকে রকি ছেলেটা আজকেও এসেছে। ওই ছেলেটা আজকেও নুসরাতের সামনে এসে দাঁড়ায়। আজকে তোকে কে বাঁচাবে? আমাকে বাঁচানোর কথা বাদ দে, তোকে কে বাঁচাবে তার চিন্তা কর। কি করবি তুই? দেখতে চাস কি করব? এবার ইরা একাই রকিকে মারতে থাকে, আর অন্যদিকে আকাশ এই সব কিছু দেখে বুঝতে পারছে না। যে মেয়েটা ওই দিন মার খেলো সে মেয়েটা কিনা মারছে, ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না। এইদিকে ইরা রকিকে মেরে ওখানে রেখে দেয়। অন্যদিকে আকাশ ইরাকে নুসরাত মনে করে ওর সামনে যায়। ওই দিন তাহলে চুপচাপ করে দাঁড়িয়েছিলেন কেন? কোন দিন আর কি বলছিস সেগুলো? এটা কি হলো? এই মেয়েটা দেখি সব কিছু ভুলে যায়। চুপ করে আছেন কেন? কিছু না, আপনি তাহলে যান যেদিকে যাওয়ার। আকাশ চলে আসে।
অন্যদিকে নুসরাত ওর ক্লাস শেষ করে চলে আসে ইরার কাছে। ওখানে এসে দেখে রকি মার খেয়ে শুয়ে আছে। সবাই ওদের একসাথে দেখলে সব জেনে যাবে, তাই নুসরাত ইরাকে কল দিয়ে বলে গাড়িতে গিয়ে বসার জন্য। ইরাও তখন গাড়িতে চলে আসে। ইরা গাড়িতে বসে যাওয়ার পর নুসরাতও আসে এখানে। দুজনেই চুপি চুপি বসে যায়। নুসরাত গাড়ি স্টার্ট দেয়। পথে যাওয়ার সময় ওরা আজকে ভার্সিটিতে কি হলো না হলো সব কিছু দুজনে শেয়ার করতে থাকে। তবে ইরা এখনও আকাশের ব্যাপারে কোনো কিছুই নুসরাতকে জানায়নি। আচ্ছা, ভার্সিটিতেই কোনো ছেলে কি তোকে বিরক্ত করে? একটা ছেলে করছিল একবার। এরপর আর কেন করেনি? তখন ভার্সিটির একটা ছেলে, ওই ছেলেটাকে এমন মার মেরেছে যে তাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তাহলে ওই ছেলেটার সাথে পরিচয় করিয়ে দিস তো। আচ্ছা দেব, কিন্তু তুই এইভাবে ভার্সিটিতে আসলে সবাই যে সব কিছু গুলিয়ে ফেলে। এতে কিন্তু অনেক মজাই লাগবে। জানি না তোর এই মজার জন্য আমার কি অবস্থা হয়। তুই কি আমাকে বিশ্বাস করছিস না? করি তো বিশ্বাস। আমি চাইবো না আমার ছোট বোনের কোনো অসম্মান হোক। এখন বাড়িতে চল তাড়াতাড়ি, ক্ষুধা লেগেছে। যাচ্ছি তো। ওরা বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে আকাশও বাড়িতে চলে আসে। অন্যদিকে রকি আবারও হসপিটালে। এবার রকির বাবা অনেক ক্ষেপে গিয়েছে। কি হয়েছে আমার ছেলে ডাক্তার? দেখুন, কয়েকদিন আগে আপনার ছেলে অনেক মার খেয়েছে, আর এখন আবার মার খাওয়ার জন্য ওর অবস্থা অনেক খারাপ। শরীরের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে 3 মাস সময় লাগবে ঠিক হতে। কি? এটা হতে পারে না। আমার ছেলে 3 মাস এইভাবে মূর্তির মতন থাকতে পারে না। আমার কিছু করার নেই, আর আপনি ওর সাথে 5 ঘন্টা পর কথা বলতে পারবেন। এবার আমার ছেলেকে যে মেরেছে আমি তাকে কিছুতেই ছাড়বো না। 5 ঘন্টার পর রকির জ্ঞান ফেরে। রকির জ্ঞান ফেরাতে রকির বাবা রকির কাছে যায়। এখন কেমন লাগছে? বাবা ভালো লাগছে, কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না কেন? তোর যে অবস্থা পুরোই খারাপ। তোর ঠিক হতে 3 মাস সময় লাগবে। তোর এই অবস্থা কি করে হলো রকি? বাবা, ওই দিন যে মেয়েটাকে আমি ধরেছিলাম আজকে ওই মেয়েটার কাছে গিয়েছি, আর ওই মেয়েটা আমার এই অবস্থা করেছে। কি? ওই মেয়েটা করেছে? হ্যাঁ আব্বু। আমি লোক লাগিয়েছি। ওই মেয়েটাকে যে করে হোক আমি তোর কাছে নিয়ে আসব, আর ওই মেয়েকে তোর বিছানায় আমি এনে দেব, কথা দিলাম। রকির বাবা বেরিয়ে যায়, আর কিছু লোক রেখে যায় রকির দেখাশোনা করার জন্য। অন্যদিকে আকাশ ওর বাবাকে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আসতেই দেখে ওর মা কাজ করছে আর বকছে। আব্বু, আজকে আম্মু এমন রেগে কেন আছে? তা আমি কি করে জানবো? তোর আম্মুকে জিজ্ঞেস কর। করব? হ্যাঁ কর, তাছাড়া আমি তো আছি। তুমি আছো দেখি তো আমার এত টেনশন। তুই কি আমাকে অপমান করলি? তোমার বউ, তুমি যেখানে ভয় পাচ্ছ সেখানে আমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? আমি রুমে যাচ্ছি, তুই এদিকটা সামলা। আকাশের আব্বু চুপি চুপি উপরে যেতে থাকে। তখনই আকাশের আম্মু খেয়াল করে কেউ যদি ভাবে যে চুপি চুপি উপরে উঠে যাবে আর কেউ দেখতে পারবে না, তাহলে সে কিন্তু ভুল করছে, কারণ আমি সবই দেখি। এই রে, কাম সারছে, আমাকে তো দেখে ফেলেছে, এবার তার কোনো রক্ষে নেই আমার। আকাশের আব্বু সিঁড়ি দিয়ে নিচে নামছে, আর আকাশের মাও কিচেন রুম থেকে বের হচ্ছে। আমাকে দেখে পালাচ্ছিস কেন? কই পালাচ্ছি আমি তো উপরে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হব। আমাকে কি এই সংসারে তোমরা দুজনে চাকর পেয়েছো? আম্মু হঠাৎ করে এই কথা বলছো কেন? কি হয়েছে বলো আমাকে। এই সংসারে আমি একা একা কাজ করতে করতে আমি শেষ। বুঝতে পারছি, তাছাড়া কাজের লোক 3টা আছে তোমাকে সব সবজি কেটে দেওয়ার জন্য, আর তুমি শুধু রান্নাটাই তো করো। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাহলে আম্মু এখন তুমি কি চাও? আমি চাই কারো উপরে রান্নার দায়িত্ব দিতে। বেশ তো আম্মু, তুমি তাহলে কাজের বুয়ার পরিবর্তে একজন শেফ রেখে দাও। আমি চেয়েছি এই বাড়িতে একটা বউ আসুক, যাতে আমি রান্না করার হাত থেকে কিছুটা রেহাই পাই। আম্মু তুমি ওকে যে বলো না, এই বাড়িতে আমরা বাবা ছেলে ছাড়া আর কি আছে। আব্বু, আমি তোমার জন্য মেয়ে দেখবো, তাহলে আম্মুর জন্য সুবিধা হবে, মাকে রান্নার কাজে সাহায্য করতে পারবে। আমার কোনো আপত্তি নেই বিয়ে করতে। তাহলে আকাশ, তুই মেয়ে দেখ। তোর মা যেহেতু রাজি, তাহলে তো আর কোনো কথাই নেই। এইদিকে আকাশও ওর আব্বু অনেক খুশি, কিন্তু আকাশের আম্মু তো তেলে বেগুনে চলে ওঠে। আকাশ ওর আম্মুর চেহারা দেখে বুঝতে পারে। করাচ্ছি তোমাকে বিয়ে, আজকেই তুমি ঘর থেকে বের হয়ে যাবে, আর তোমাদের দুজনের খাওয়া বন্ধ।
আমি কি করছি তুমি তো বললে। আমি তো বিয়ের কথা বলছি। এই কথা শুনে আকাশের আব্বু হাসছে, যা আকাশ কিছুই বুঝতে পারেনি। আব্বু তুমি হাসছো কেন? তোকে বিয়ে করবে কে? তোকে মেয়েরা দেখলে তো ভয়ই পায়। চিন্তা করো না, আমি ওর জন্য মেয়ে দেখব, আর তার সাথে তোকে বিয়ে দেব, আর তাও 1 বছর পর। যাক বাবা বাঁচলাম, কিন্তু আম্মু 1 বছর পর কেন? কারণ ওই মেয়ে 1 বছর পর পড়াশোনা শেষ করবে, তারপর তোদের বিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। এবার আকাশ মুখ গোমরা করে চলে গেল উপরের দিকে। আকাশ যাওয়ার পর আকাশের বাবা মা দুজনেই হেসে ওঠে। আকাশ রুমে গিয়ে রেস্ট নেয়। অন্যদিকে পরের দিন আকাশ বের হয়ে যায় ভার্সিটির দিকে। তখন দেখে নুসরাত একটা ছেলেকে কানে হাত দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আকাশ তো রীতিমতো অবাক হয়ে যায়। এটা কি হলো? এই মেয়েদিকে একদিনই পোল্ট্রি কে নিল? তাই আকাশ ওই মেয়েটার কাছে যায়। আকাশকে দেখে ছেলেটা চিনতে পারে, তাই আকাশ তাকাতেই ছেলেটা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। ছেলেটা যাওয়ার পর ইরা পেছনে তাকায়। আপনি আবারও আমার পিছনে লেগেছেন? আমি কোথায় আপনার পেছনে লেগেছি? উল্টো আপনি নিজেই তো আমার সামনে লেগেছেন। মশকরা হচ্ছে আমার সাথে? আপনি কি আমার বিয়ে অথবা তালতো বোন হন নাকি যে আমি আপনার সাথে ফাজলামি করব? নয়তো এই ছেলে এইভাবে পালিয়ে গেল কেন? তা আমি কি করে জানবো? ওই ছেলেটিকে খুঁজে জিজ্ঞেস করে নেবেন। ভালো কথা, ভার্সিটিতে এসেছেন কয়েকদিন হলো, আর এই কয়েকদিনই শুরু করে দিয়েছেন। ইচ্ছে হয়েছে করেছি, তাতে আপনার কি? বেশি কথা বলতে আসবে না আমার সাথে, তাহলে মোটেও আপনার জন্য ভালো হবে না। কেন হবে না? মারবেন কি আমাকে? ধরে নিন তাই। আচ্ছা, তোমার এরকম রূপ কেন? মানে? হঠাৎ এরকম দেখি, আবার অন্যরকম দেখি, ব্যাপারটা ঠিক বুঝলাম না। সবটা আপনার না বুঝলেও চলবে। এখন সরেন, আমি যাব। তোমাকে যদি আর কখনো দেখি কাউকে এমনটা করেছো, তাহলে মেরে গেটের সামনে আটকে দেব। আপনি বললে কি আমি শুনবো নাকি? না শুনলে বুঝতে পারবেন। ওই সময় আকাশ মেজাজ খারাপ করে চলে আসতে চেয়েছিল, তখনই ভার্সিটিতে কয়েকটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে একের পর এক লোক নামতে থাকে। এসে ওরা ইরাকে ঘিরে দাঁড়ায়। আপনারা কারা? আমাকে এইভাবে ঘিরে রেখেছেন কেন? তোর এত বড় সাহস যে তুই রকি ভাইয়ের গায়ে হাত তুলেছিস? তোকে তো আমি... আয় দেখি কি করতে পারিস তোরা। ওরা সবাই মিলে ইরাকে মারতে থাকে। ইরা প্রথম প্রথম ওদের মারে, আকাশ সেজন্য সাহায্য করেনি। অন্যদিকে কিছুক্ষণ পর ইরা আর পেরে ওঠে না, তাই ওরা ইরাকে ঘিরে দাঁড়িয়ে কয়েকটা বাড়ি মারে লাঠি দিয়ে। এতে ইরা অনেক দুর্বল হয়ে যায়। যখনই ইরাকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, তার আগে আকাশ ওখানে গিয়ে ইরাকে দূরে সরিয়ে নেয়। তখনও ইরার কোনো জ্ঞান ছিল না, তাই আকাশ ইরাকে ওর কাঁধে নেয়, তার সাথে মুখ দিয়ে সিটি মারে। সাথে সাথে কতগুলো ছেলে বের হয়ে আসে, ওদের সাথে রবিও বের হয়ে আসে। ভাই কি হয়েছে? আর এরা কারা? তোরা এদের সামলা, আমি এখানে হসপিটালে যাচ্ছি। ভাই চিন্তা করবেন না, আপনি ভাবিকে নিয়ে যান। যা বলছি তাই কর। রবি ওদেরকে দেখছে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর দেখুন তো কি হয়েছে। আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। ডক্টর ইরাকে নিয়ে ভেতরে যায়, চিকিৎসা দিয়ে মোটামুটি সুস্থ করে তোলে। আকাশ ইরার কাছে যেতে ইরা আকাশকে জড়িয়ে ধরে। ইরা হঠাৎ করে জড়িয়ে ধরাতেই আকাশ অবাক হয়। কি করছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমাকে বাড়িতে যেতে হবে, সবাই নয়তো টেনশন করবে। আচ্ছা চলুন, আমি নামিয়ে দিই। আচ্ছা চলুন তাহলে। আকাশ ইরাকে ওর বাড়িতে পৌঁছে দেয়। ইরা অনেকবার বলেছিল বাড়ির ভেতরে আসার জন্য, কিন্তু আকাশ আসেনি। আকাশ যাওয়ার পর নুসরাত চলে আসে। কি হয়েছে বোন তোর? তেমন কিছু না, ওই দিন যে ছেলেটাকে মেরেছি, ওই ছেলে লোক পাঠিয়েছে আমাকে মারার জন্য। কি বলছিস তুই? তোর তেমন কিছু হয়নি তো? একটু ব্যথা পেয়েছি, তবে একজন এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যায়। তা আপু, কে সে ভাগ্যবান ব্যক্তি? আমি ওর নাম জানি না, তবে দেখতে এত হ্যান্ডসাম যে বলার বাইরে। এক কথায় প্রথম দেখাই প্রেমে পড়ে গিয়েছি। তাহলে তো ভালোই, আমি দুলাভাই পেয়ে গেলাম। একদম বাজে কথা বলবি না, আমি কয়েকদিন পর চলে যাব। তবে জানি না যাওয়ার আগে ওকে মনের কথা বলে যেতে পারবো কিনা। চিন্তা করিস না আপু, তোর সাহায্য লাগলে আমাকে অবশ্যই বলবি। তোকেই তো সাহায্য করতে হবে, কারণ তুই তো আমার পিচ জীবন।
করব। এখন তুই ভিতরে আয় আর রেস্ট কর। ঠিক আছে। এদিকে আকাশ বাড়িতে এসে বারবার নুসরাতের কথা মনে পড়তে থাকে। তার উপর আজকের আচরণ তো আরও অবাক করে দিয়েছে আকাশকে। এগুলো ভাবতে থাকে, তখনই আকাশের আম্মু আসে। আকাশ, তোকে আজকে এত খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপারটা কি বলতো? আচ্ছা আম্মু, একটা কথা বলবো? কি কথা বল। আমি যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? কিন্তু আমি তো। প্লিজ আম্মু, আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে করি তাহলে সমস্যাটা কোথায়? আর তুমি যে আমার সাথে মেয়েটির বিয়ে দিবে, ওই মেয়ে কি তা জানে? না, তা তো জানে না। দেখলে তো আম্মু, এখন যদি ওই মেয়েটি অন্য কোনো ছেলেকে বিয়ে করে তাহলে আমি তখন কি করব? তা তুই ঠিক বলেছিস। তাহলে আমি যা বলছি তাই হবে। এদিকে নুসরাত একদিন ধরে ভার্সিটিতে আসে না। আকাশের তেমন একটা ভালো লাগছে না। পরের দিন আকাশ ভাবছে নুসরাতের বাড়িতে যাবে। ঠিক তাই করল। বাড়িতে গিয়ে দারোয়ানকে বললে দারোয়ান বলে দেয় যে নুসরাত ভার্সিটিতে গিয়েছে। তাই আকাশও দেরি না করে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে নুসরাতকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর আকাশ নুসরাতকে ক্লাসে দেখে। তাই আকাশ বের হয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। ক্লাস শেষ করে নুসরাত বের হয়। তখন আকাশ দৌড়ে গিয়ে নুসরাতকে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরাতে নুসরাত কোনো কিছুই বুঝতে পারছে না। তুমি ঠিক আছে তো? আমি তো ঠিকই আছি। তা আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ওই দিন তো তুমি। আমি কি? তাড়াতাড়ি বলো। কিছু না, গতকাল আসোনি কেন? কোথায় আসবো আর কেনই বা আসবো? আপনি তো আমাকে কোথাও যেতেও বলেননি। এই মেয়ের দিকে সত্যি মাথা খারাপ হয়ে আছে, নত এরকম পাগলের মতো বকছে কেন? কিছু কি ভাবছেন? ভাবছি তোমার সাথে আর 1 মিনিট কথা বললে আমি হয়তো পাগল হয়ে যাব। তাহলে কি পাগলা গারদে নিতে হবে? তুমি সাথে গেলে যেতে পারি। আমার বইয়ে গেছে আপনার সাথে যেতে। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা? আমি তোমাকে ভালোবাসি। কি বলছেন এসব? সত্যি আমি ঠিক বলছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে কয়েকদিন সময় দাও, আমি ভেবেচিন্তে জানাবো। ঠিক আছে, তুমি ভেবেচিন্তে জানাও। আমি তাহলে এখন আসি। অন্যদিকে নুসরাত বাড়িতে আসে। বাড়িতে সে খুশি, কেননা ও যাকে পছন্দ করে সে আজকে তাকে প্রপোজ করেছে, সেজন্য। বাড়িতে আসার পর ইরা জিজ্ঞেস করে, কি রে বোন, এত খুশি খুশি লাগছে কেন? আমি না প্রেমে পড়ে গিয়েছি। কি? সত্যি বোন, তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ বোন, আমার। তা ছেলেটা কে রে? আমার ভার্সিটিতে, তবে ও পড়ে না, আমাকে সব সময় বিপদের হাত থেকে বাঁচায়। কি বলিস? আমারও তো সেম কাহিনী। কি বলছিস? তুইও কি কারো প্রেমে পড়েছিস নাকি? কিছুটা। সত্যি আপু? তা কে সেই ছেলে? আমি যে তোদের ভার্সিটিতে গিয়েছিলাম ওখানে। কি বলছিস কি আপু? তা ছেলেটা কি দেখতে কেমন? আমি ওকে পছন্দ করি, আর ও আমাকে করে কিনা তা জানি না। ওই ছেলেটি আমার বারবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তাহলে তো অনেক রোমান্টিক ব্যাপার। হ্যাঁ, অনেক রোমান্টিক ব্যাপার। তা আমার সাথে দুলাভাইয়ের পরিচয় করাবি না? কিন্তু আমি তো কালকেই চলে যাব, আর তুই কি ওই ছেলেটাকে হ্যাঁ বলেছিস? না আপু, আমি 2 দিন সময় চেয়েছি। আরে তুইও যখন ওকে পছন্দ করিস তাহলে হ্যাঁ কেন বললি না? আসলে আমি শিওর হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে ওই ছেলেকে এখনই কল দিয়ে হ্যাঁ বলে দে। আমার কাছে তো নাম্বার নেই। তাহলে আমার সাথে পরিচয় করে দিস, কেমন? ও তো 2 দিন ভার্সিটিতে আসবে না। আর দেখাই হলো না, আমি তো কাল চলেই যাব। তোদের রিলেশন আর দেখা হলো না। আরে আপু, চিন্তা কেন করছো? আমি তো আছি। তুই তো আছিস, 2 বোন একই সাথে প্রেমে পড়লাম, ব্যাপারটা কি সুন্দর না? অনেক সুন্দর। এখন আমি তাহলে রুমে যাই। রুমে চলে যায় 2 বোন। পরের দিন সকালে নুসরাত ইরাকে নিয়ে চলে যায় এয়ারপোর্টে। ওখানে ইরাকে পৌঁছে দেয়। ইরা ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার 1 ঘন্টা পর আকাশকে দেখতে পেল। তাই নুসরাত আকাশের কাছে যায়। আরে আপনি এখানে কি করছেন? আমি এই তো আমেরিকায় যাচ্ছি। কি বলছেন? আজকে খেলে ফিরবেন কখন? আজকে যাব আর কালকে রাতের মধ্যে আবার চলে আসব। সাবধানে যাবেন। একটা কথা বলার ছিল, তুমি এখানে কেন? আমি এখানে কেন তাই তো জানতে চান? সেই প্রশ্নটাই তো করলাম। আমি আসলে আপনাকে ফলো করতে করতে এসেছি। আমাকে ফলো করে আসার কারণ? না, এমনি আসলাম। ঠিক আছে, তাহলে আমি গেলাম। 2 পা সামনে ফেলে আর 3 পা পেছনে দিয়ে নুসরাতের কপালে একটা চুমু দেয়। এতে নুসরাত একটু বেশি অবাক হয়।
চুমু খেয়ে নুসরাত তো রীতিমতো অবাক হয়ে যায়। অন্যদিকে আকাশ তো এয়ারপোর্টে ভেতরে ঢুকে ভেতরে চলে যায়। অন্যদিকে নুসরাত তো মুচকি হাসতে হাসতে বাসায় চলে যায়। অন্যদিকে আকাশ আমেরিকায় চলে আসে, ওখানে ব্যবসার কাজগুলো করতে থাকে। অন্যদিকে নুসরাত তো অনেক খুশি, কেননা আকাশ ওকে প্রপোজ করেছিল সেজন্য। 2 দিন পর আকাশ চলে আসে বাড়িতে এসে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আকাশ নুসরাতের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নুসরাত আসে। এত লেট কেন করলে? কোথায় লেট করলাম আমি? ঠিক সময় তো এলাম। তাহলে আমি মনে হয় তাড়াতাড়ি চলে আসলাম। তাই হবে হয়তো। তা এখানে কি সব কথা বলবো নাকি অন্য জায়গায় নিয়ে যাবে? তাহলে বাইকের পিছনে ওঠো। নুসরাত আকাশের বাইকের পেছনে ওঠে। এতে করে পুরো ভার্সিটির সবাই তাকিয়ে আছে। তার সাথে মেয়েগুলো তো হা করে তাকিয়ে আছে, কেননা আজ পর্যন্ত আকাশের বাইকে কোনো মেয়ে উঠার সাহস পায়নি। সেখানে আকাশ নুসরাতকে বাইকে উঠাচ্ছে, এটা দেখে তো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অন্যদিকে আকাশ নুসরাতকে নিয়ে চলে আসে খোলা আকাশের নিচে, যেখানে নদীর ধারে সাদা সাদা কাশফুলের দেখা যায়। ওখানে গিয়ে ওরা দাঁড়ায়। এখন বলো তোমার মতামত কি? তার আগে আমি একটা কথা বলবো, ভয় পেয়ে বলার কোনো প্রয়োজন নেই, তুমি নির্ভয়ে বলতে পারো। ঠিক আছে, বলতে পারি, তবে আমাকে কাশফুল দিয়ে প্রপোজ করতে হবে। ঠিক আছে, 1 মিনিট অপেক্ষা করো। আকাশ বাইকের ভেতর থেকে একটা ছোট্ট ছুরি বের করে। ওই ছুরি দিয়ে ভালো এবং সুন্দর দেখে কয়েকটা কাশফুল কেটে নেয়। এরপর হাঁটু গেড়ে নুসরাতকে প্রপোজ করে। আই লাভ ইউ নুসরাত। এরকমভাবে প্রপোজ করাতে নুসরাত আকাশের হাত থেকে ফুল নিয়ে আই লাভ ইউ টু সাথে আকাশকে জড়িয়ে ধরে। আকাশও নুসরাতকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর চলো তোমাকে মায়ের সাথে পরিচয় করে দেই। এখন না আকাশ, আগে আমার পড়াশোনা শেষ হোক, তারপর না হয় আমরা বিয়ে করব। কিন্তু তার আগে যদি তোমার বাবা মা তোমার বিয়ে দিয়ে দেয়? এমনটা কেউ কখনো করবে না, কারণ আমার পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ আমাকে বিয়ে দিবে না, বুঝলে? তাহলে কি এই 1 বছর প্রেম করব? তাই করব। তবে চিন্তা করো না, আমি তোমাকে ধোকা দেব না। কি যে বলো না তুমি রাজি হয়েছো, এতেই আমি খুশি। এখন চলো আমরা দুজনে মিলে হাঁটি। ওরা দুজনে হাঁটতে থাকে। অন্যদিকে আকাশ নুসরাতের হাত ধরে হাঁটতে থাকে। অন্যদিকে নুসরাত পড়ে যেতে চাইলে আকাশ ধরে ফেলে। চিন্তা করো না, তোমাকে এইভাবে ধরে রাখবো সারা জীবন। সত্যি? বিকাল হয়ে আসছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। আমার সাথে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আচ্ছা চলো। আকাশ নুসরাতের বাইকের পেছনে নিয়ে যেতে থাকে। নুসরাতও আকাশকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর আকাশ নুসরাতকে নিয়ে বাড়ির সামনে চলে আসে। নুসরাত তো নেমে তো অবাক। কি ব্যাপার, তুমি আমার বাসা চিনলে কি করে? কি করে আবার? বুঝতে পারছি, তাহলে আমি এখন ভিতরে যাই। তুমি লক্ষ্মী ছেলের মতো এখন বাসায় যাবে। মুখের কথা কি আর মন গলবে? তুমিই বলো। তার জন্য কি করতে হবে? কপালে একটা চুমু দিয়ে যাও। কি বলছো? সবাই দেখলে কি বলবে? কেউ কিছু বলবে না। চোখ বন্ধ করো তাহলে। আকাশ চোখ বন্ধ করলেই নুসরাত একটা চুমু দিয়ে চলে যায় ভেতরে। আকাশ বাইক নিয়ে চলে আসে বাড়িতে। অন্যদিকে ইরা ওখানে গিয়ে আকাশের জন্য মন কেমন কেমন যেন করত। উফ, ছেলেটাকে আমি এখনো বলতেই পারছি না। একদিকে ছেলেটা, আবার অন্যদিকে পড়াশোনা। কোনটা রেখে কোনটা যে শেষ করব বুঝতেই পারছি না। আমার তো পরীক্ষা আর 4 মাস বাকি আছে। এখন পরীক্ষায় ফোকাস করি, পরীক্ষা দিয়ে ওকে আমার মনের কথা বলে দেব। এইদিকে ইরা পড়াশোনা শুরু করতে থাকে। অন্যদিকে আকাশ ও নুসরাত ভালোই প্রেম করতে থাকে। ওদের এই প্রেমের কথা এখন ভার্সিটির সবাই জানে। তাই এখন আর কেউ ভয়ে নুসরাতকে কোনো কথা বলে না, না কোনো ছেলে ওকে বিরক্ত করার সাহস পায়। সেজন্য নুসরাত অনেক ভালোভাবে দিন কাটায়। এইদিকে যেতে যেতে 2 মাস কেটে যায়। রকি অনেক সুস্থ হয়। রকি সুস্থ হয়ে নুসরাতের উপর প্রতিশোধ নেওয়ার জন্য চিৎকার করে ওঠে। নুসরাত, আমি আসতেছি তোমাকে পাবার জন্য। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না নুসরাত। তোর শরীর ভোগ করবো আমি, নিজের জ্বালা মেটাবো। শান্ত হও রকি, শান্ত হও। তুই কোনো চিন্তা করিস না রকি, আমি তো আছি। আমি থাকতে ওই মেয়ে অন্য কারো হতে পারবে না। বস, একটা খবর পেয়েছি। কি খবর? তাড়াতাড়ি বলো। বস, আমরা খবর নিয়ে জানতে পারি? কি খবর? তাড়াতাড়ি বলো। ওই মেয়েটা একটা ছেলের সাথে প্রেম করবে। তা ছেলেটা কে? ওই ব্যাপারে কি কোনো খোঁজ খবর নিয়েছিস? বস, তেমন কোনো খোঁজ খবর পাইনি। তাহলে খোঁজ লাগা কে এই ছেলে?
তবে বস, একটা ব্যাপারে শিওর। কোন ব্যাপারে? ওই ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক বড় লোকের ঘরের সন্তান। কি বলছিস? ওই মেয়েটা তো অনেক বড়লোক ঘরের মেয়ে, আর ছেলেটাও সেম। তাহলে এখন কি করব? ছেলেটার নাম বা কোনো ইনফরমেশন পেয়েছিস? না বস, তবে চিন্তা করবেন না, আমরা খুব শীঘ্রই তা বের করব। তোমরা আসতে পারো তাহলে। এইদিকে দিন যেতে থাকে। আকাশের সাথে নুসরাতের একটা ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। নুসরাতের পরীক্ষা প্রায় শেষ হওয়ার দিকে। আকাশ ওর বাবা মায়ের কাছে যাবে ওদের বিয়ের কথাবার্তা বলার জন্য। তাই নুসরাতকে বলে, এখন তো তোমার পড়াশোনা শেষ, তার উপর তোমার অবস্থা ভালো না, এখন তাহলে কি করবে? কি আর করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে যাব। একটা কাজ করলে হয় না? তোমাকে আগে একবার আমার বাড়িতে নিয়ে যাই। এই, তোমার কোনো খারাপ মতলব নেই তো? কিছুটা আছে। তাহলে তো যেতেই হয়। কথাটা বলে ওরা দুজনেই হাসতে থাকে। নুসরাতকে বাইকের পেছনে বসিয়ে আকাশ ওর বাড়িতে নিয়ে আসে। আকাশের বাড়িটা দেখে নুসরাত তো অনেক অবাক হয়ে যায়, কেননা এত বড় বাড়ি নুসরাত আগে কখনো দেখেছে বলে মনে হয় না। কি ব্যাপার, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে চলবে? তুমিও না, আসলে এত সুন্দর একটা বাড়ি আর কখনো দেখিনি, সেজন্য। এখনো তো কিছুই দেখলে না, ভিতরে তো দেখার এখনো অনেক কিছু বাকি আছে। আচ্ছা চলো। আকাশ নুসরাতের হাত ধরে ভেতরে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর প্রতিটা রুম দেখাতে থাকে। নুসরাত তো ভেতরে দেখে মনে হচ্ছে কোনো স্বর্গের ভেতর চলে এসেছে, কেননা বাড়ির ভেতরেও ঝর্ণা আছে আর এত সুন্দর লাগছিল যে বলার বাহিরে। অন্যদিকে আকাশ সবার রুম দেখি এবার নিয়ে যায় আকাশের রুমে। এটা কার রুম? আমাদের দুজনের রুম। তাহলে আমি যাব না। কেন যাবে না? বলা তো যায় না কোথায় কি রেখেছো। আগে ছাদের থেকে ঘুরে আসি, তারপর তোমার রুমে যাব। এখন দুপুরবেলা, ছাদে গরম থাকবে, তাই রুমে চলো। রুমে নিয়ে গিয়ে কিছু উল্টাপাল্টা কিছু করবে না বলে দিলাম। ঠিক আছে, কোনো কিছু করবো না, এখন আসো তো রুমে। আকাশ নুসরাতকে রুমে নিয়ে যায়। ওখানে সব কিছু দেখাতে থাকে। নুসরাতও সব কিছু দেখতে থাকে। দেখা শেষ হওয়ার পর নুসরাতকে নিয়ে বারান্দায় যায়। তোমার রুমে বারান্দা নেই? কেন বলো তো? রে, আমার না বারান্দা খুব ভালো লাগে। তাহলে চলো দেখাই তোমাকে। নুসরাত তো বারান্দা দেখে ফিদা হয়ে যায়, কেননা এটাকে বারান্দা বললে ভুল হবে, মনে হচ্ছে কোনো সাগর পাড়ে চলে এসেছে ওরা। ওয়াও, এত সুন্দর তোমার বারান্দা, চারিদিকে ফুলের গাছ আর মধ্যখানে সুইমিং পুল। দুজন মিলে এখানে গোসল করব। লজ্জা পেতে হবে না, তুমি চাইলে এখানে গোসল করতে পারো। মাথা খারাপ কি তোমার? এখন গোসল করলে আমি পড়বো কি? তার ব্যবস্থা আমি করব। তোমার বাবা মা কোথায়? ওনারা বেড়াতে গিয়েছে আর ওনারা কালকে আসবে। কিন্তু আমি পড়বো কি? বলছি তো ব্যবস্থা করব আমি। কথাটা বলে নুসরাতকে পানিতে ফেলে দেয়। নুসরাত পানিতে নেমে সাঁতার কেটে গোসল করতে থাকে। নুসরাত অনেক মজা নিয়ে গোসল করতে থাকে। এইদিকে নুসরাত বলাতে আকাশও ওর সাথে গোসল করতে থাকে। গোসলের শেষে আকাশ নুসরাতের জন্য শাড়ি নিয়ে আসে। আমি তো শাড়ি পরতে জানি না। চিন্তা করো না, তুমি শাড়ি ছাড়া বাকিগুলো পরে নাও, আমি না হয় শাড়ি পরিয়ে দেব। ঠিক আছে। নুসরাত ওয়াশরুমে গিয়ে বাকিটা পরে শাড়ি নিয়ে আকাশের সামনে এসে হাজির। আকাশ তো নুসরাতকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছে, কেননা নুসরাতকে অনেক সুন্দর লাগছিল। তার উপর নুসরাতের নাভির দিকে চোখ যেতেই নুসরাত তা বুঝে ফেলে। তাকিয়ে না থেকে শাড়ি পরিয়ে দাও, আমাকে বের হতে হবে, আর এগুলো তো নিয়ে যেতে হবে। এই দেখো মেশিন, এখানে ওইগুলো রেখে দাও, আর মেশিন অন করলে 1 ঘন্টার মধ্যে দেখবে শুকিয়ে যাবে। সত্যি? কি মেশিন এগুলো? তোমার না জানলেও চলবে, এখন যা বলছি তাই করো। আমি জানি না কিভাবে রাখতে হয়, তুমি রেখে দাও। কি বলছো? শুকাতে দিলে তো তোমার ওই... তাতে কি, বিয়ের পর যা ধরবে তা এখন ধরলে সমস্যা নেই। তাই তুমি দাও, আমি নিচে গেলাম খাবার রান্না করতে। নুসরাত চলে যায়, আর অন্যদিকে আকাশ, ইরা, জামা সহ বাকিগুলো মেশিনে দিয়ে দেয়। নুসরাত নিচে নেমে দেখে খাবার আগে থেকেই রান্না করা আছে। এতে নুসরাত অবাক হয়। কিছুক্ষণ পর আকাশ আসলে, এগুলো কে রান্না করলো? আরে আম্মু সকালে যাওয়ার সময় রান্না করে দিয়ে গেছে, তাছাড়া তোমাকে আনবো বলে কাজের লোকদের চলে যেতে বলেছি, ওরা কাল আসবে, তাই এখন তাড়াতাড়ি করে খাবার খাও, তোমাকে আবার দিয়ে আসতে হবে, নয়তো তোমার বাবা আমার টেনশন করবে। ঠিক আছে। ওদের খাওয়া শেষ হলে আকাশ নুসরাতকে বাড়িতে দিয়ে আসে। পরের দিন সকালে আকাশের বাবা মা দুজনেই আসে। ওনারা আসার পর রেস্ট নেয়। বিকেলবেলা ওনারা আকাশের রুমে আসে। আকাশ, তোকে একটা কথা বলার ছিল। কি কথা আম্মু? তোকে যে বলেছিলাম মনে আছে একটা মেয়ের কথা? হ্যাঁ আছে তো, কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন?
কারণ আমরা এখন তোকে নিয়ে ওই মেয়েটিকে দেখতে যাবো। কি? না গেলে হয় না আম্মু? কোনো কিন্তু না, আমি ওকে কথা দিয়েছি তোকে আমি ওখানে নিয়ে যাবই। কিন্তু আম্মু, আমি তো অন্য একটা মেয়েকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। দেখো, আমি ওদের কথা দিয়ে রেখেছি, যদি তুই না যাস তাহলে যে আমাকে ওদের সামনে ছোট হতে হবে। ঠিক আছে, আমি যাব। যদি ওই মেয়েকে আমার পছন্দ না হয় তাহলে তোমরা কিন্তু আমাকে ওর সাথে বিয়ে দিতে পারবে না। ঠিক আছে, আমি কথা দিলাম, তুমি যদি ওকে পছন্দ না করো তাহলে আমি তোমাদের বিয়ে দিব না। এই তো আমার সুইট আম্মু। আকাশের বাবা মা আকাশকে নিয়ে চলে আসে মেয়েদের বাড়ির সামনে। বাড়ির সামনে আসতেই আকাশ বলে ওঠে, এই বাড়িতে কেন এসেছো? এই বাড়িতেই তোর জন্য মেয়ে দেখেছি, এখন চল আমাদের সাথে। আকাশ ভেতরে চায়। এরপর ওনারা কথা বলতে থাকে। কিছুক্ষণ পর নুসরাত আসে, মুখ খুব গোমরা করে। নুসরাত এখনও সামনে একবারও তাকায়নি। আকাশ নুসরাতকে দেখার প্রয়োজনও মনে করেনি। মা, মুখ দেখতে হবে না, আমার মেয়ে পছন্দ হয়েছে। এইদিকে নুসরাতের কণ্ঠটা খুব পরিচিত মনে হলো, তাই নুসরাত ঘুমটা উঠিয়ে তাকিয়ে দেখে আকাশ, যার জন্য নুসরাত অনেক চমকে ওঠে। তার সাথে আকাশ চোখ মারে, সেজন্য দ্বিতীয়বারও নুসরাত চমকে ওঠে। এখানে কি হচ্ছে না হচ্ছে তা নুসরাত কিছুই বুঝতে পারছে না, তাই যা হচ্ছে চুপচাপ দেখে যাচ্ছে। মেয়ে আমার পছন্দ হয়েছে। আমার ছেলে যখন পছন্দ করেছে তখন তোর মেয়ের পছন্দ হলে বিয়ের তারিখ ঠিক করে নিতে পারি। নুসরাত, তুই কিছু বল। তুমি যা বলবে তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এইদিকে নুসরাতের আম্মু আকাশের আম্মু পুরোই অবাক, কেননা ওরা দুজনেই বাড়ি থেকে বলেছিল যে বিয়ে করবে না, কিন্তু এখানে এসে হঠাৎ করে পল্টি দেওয়ায় ওনারা অবাক হয়। তাহলে 5 দিন পর ওদের বিয়ে, তাই এই 5 দিন আমরা ওদের জন্য কেনাকাটা করি। ঠিক আছে, তাই হবে। ওনারা বাড়িতে চলে আসে। এসে আকাশ কোনো কথা বলেনি। এইদিকে নুসরাত অনেক খুশি। নুসরাত আকাশকে কল দেয়। আকাশ ওকে সবটা বুঝিয়ে বলে। নুসরাত তো সবটা শুনে অনেক খুশি হয়। ওরা অনেক কথাই বলতে থাকে। অন্যদিকে নুসরাত ওর বোনকে কল দেয়। আপু, তুই কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? আমি তো অনেক ভালো। তা হঠাৎ এত খুশি খুশি লাগছে তোর? সত্যি আপু, তোকে বলে বুঝাতে পারবো না। সেই কি রে, এত খুশি কেন তুই? আমার বিয়ে ঠিক হয়েছে। ওয়াও, সত্যি বলছিস? সত্যি বলছি বোন। কিন্তু তুই রাজি হলি কি করে? তুই না একটা ছেলের সাথে রিলেশনে আছিস? আরে ওই ছেলেটার সাথেই তো। কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। তাহলে শোন ব্যাপারটা। আমার আর ওর 1 বছর রিলেশন। আম্মু আর আমার জন্য যে পাত্রকে আসতে বললো, ভাগ্যক্রমে ওই আমার বয়ফ্রেন্ড ছিল। কি বলিস কি? এই জন্যই আমার বোনটা এত খুশি? হ্যাঁ, এই জন্যই আমি অনেক অনেক খুশি। তা তোর বিয়ে কবে? এই তো 5 দিন পর। আর তোকে কিন্তু 3 দিনের ভিতরে আসতে হবে। তুই একদম টেনশন করিস না। আমার যেখানে ভেবেছিলাম 7 দিন পর, আমারও সেখানে তোর বিয়ে বলে কথা। আমি না এসে কি পারি? এই তো লক্ষ্মী বোন আমার, আমি তোকে ওর ছবি পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন পাঠাতে হবে না। আমি তোর বরকে বিয়ের দিন একই সাথেই দেখব। এইদিকে দুই পরিবারের শপিং করা শেষ, তার সাথে বাড়িও সাজাতে ব্যস্ত সবাই মিলে। পুরো 2 বাড়ি সাজানো শেষ। বাড়ি সাজানো শেষ হলে ইরাও চলে আসে। এসে 2 বোন দুজনকে জড়িয়ে ধরে। হ্যাঁ, তো লেট কেন করলি? কোথায় লেট করলাম? আরো আগে আসতে পারতি। তোর আর আমি বিয়ের দিন একই ড্রেস পরবো। আমি সবকিছু ম্যাচিং করে কিনে এনেছি। তাহলে তো ভালোই হবে। কে আসল আর কে নকল বোঝাই যাবে না। আমার বিয়ের পর তুই ভার্সিটিতে গিয়ে ওই ছেলেটাকে খুঁজে তোর মনের কথা বলে দিবি। ঠিক আছে, দিব। এরপর শুরু হয় ওদের গায়ে হলুদের অনুষ্ঠান। পরের দিন বিয়ে, তাই ইরা ও নুসরাত ওরা দুজনেই রেডি হয়ে বসে আছে। আকাশও চলে আসলো। আকাশ ওর জায়গায় গিয়ে বসে আছে। ইরা আকাশকে দেখেও চিনতে পারছে না, কারণ আকাশের মুখটা ঢাকা। তার উপর পাগড়ির জন্য বুঝতে পারছে না। কাজী এসে ওদের দুজনের বিয়ে পড়িয়ে দেয়। অন্যদিকে আকাশ নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়ে। ওদের সাথে ইরাও যায়। তবে ইরা ওর মুখটা ঢেকে রাখার জন্য ইরার মুখটা কেউ দেখতে পায়নি। আকাশ নুসরাতকে নিয়ে আসে ওর বাড়িতে। আকাশ যখন পাগড়ি আর মুখ থেকে রুমালটা সরায়, তখন ইরা তো অনেক অবাক হয়। এটা হতে পারে না। আমি যাকে ভালোবাসি সে আমার বোনকে বিয়ে করতো পারে না। আমি আমি কি আমি যে আকাশকে কোনো মতেই হারাতে চাই না। যে করি হোক
আমাকে কিছু একটা প্ল্যান করতেই হবে, যাতে করে আকাশ আমাকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু কি করব, কি করব? আইডিয়া পেয়ে গেছি। এখন শুধুমাত্র নুসরাত একবার রাজি হয়ে গেলেই হয়। তাই ইরা নুসরাতের কাছে যায়। নুসরাতের কাছে গিয়ে পুরো রুমটা দেখতে থাকে। তার সাথে নুসরাত বলে, কিছু বলবি কি আমাকে? আজ দুলাভাইকে বোকা বানাবো। কিভাবে? তাহলে কানে কানে বলি। আচ্ছা বল। নুসরাতের কানে কানে ইরা ওর প্ল্যান জানায়, কিন্তু নুসরাত এখনও বুঝতে পারছে না এটা ওর জন্য কতটা খারাপ অবস্থা নিয়ে আসবে তা জানে না। ইরার প্ল্যান শুনে নুসরাত রুম থেকে বেরিয়ে যায়। নুসরাত যাওয়ার পর আকাশ রুমে ঢোকে। ওখানে এসে আকাশ নুসরাত মনে করে ইরাকে জড়িয়ে ধরে। এই দিকে ইরা যা চায় তাই হতে চলেছে, তাই ইরা আর একটা বারের জন্য আকাশকে বাধা দেয়নি। এইদিকে আকাশ তো নুসরাত ভেবে ইরাকে আদর করিয়ে যাচ্ছে, কিন্তু ইরা কোনো বাধা দেয়নি। আকাশ নুসরাত ভেবে ইরাকে নিয়ে যায় বিছানায়। এরপর যা হলো তার আপনারা শুনে কোনো লাভ নেই, কেননা বাকিটা আপনারা নিজ দায়িত্বে বুঝে নেন। 1 ঘন্টার পর নুসরাত অপেক্ষা করেই যাচ্ছে, কিন্তু রুমের ভেতর থেকে কোনো চেঁচামেচির শব্দ বা ইরাও বেরো হচ্ছে না। তাই নুসরাত রুমের সামনে আসে। নুসরাতকে এইভাবে আসতে দেখে আকাশের মা জিজ্ঞেস করে, এ কি বৌমা, তুমি বাহিরে কখন এলে? হয়তো আম্মু 1 ঘন্টা হলো। কি বলছো এইসব? আকাশ ভিতরে গিয়েছে 1 ঘন্টা হলো। যদি তুমি এখানে হও তাহলে আকাশের সাথে ভিতরে কে? আম্মু, ও আমার বোন। তোমার বোন তো বুঝলাম, কিন্তু তোমার বোনকে দেখে আকাশের তো বাহিরে চলে আসার কথা আর আমাকে চেঁচামেচি করার কথা। সেখানে কিনা ও কোনো চেঁচামেচি করছে না। আমার বোনটাও তো তাই বলছিল, ও আকাশকে বোকা বানিয়ে বাইরে আসবে, কিন্তু তার তো কোনো কিছুই হচ্ছে না। আমার না টেনশন হচ্ছে। আম্মু, আমারও সেম অবস্থা, দরজা খোলার ব্যবস্থা করো। আকাশের আম্মু ঘরের ভেতর থেকে ওনার স্বামীকে ডেকে নিয়ে আসে। সাথে দরজা ধাক্কা দিচ্ছে, কোনো লাভ হচ্ছে না, কারণ আকাশের রুমটা সাউন্ড প্রুফ। বাহির থেকে যত জোরে সাউন্ড দেওয়া হোক না কেন, রুমের ভেতর একটু শোনা যায় না। ওনারা অনেক চেষ্টা করেও কোনো রকমে দরজা খুলতে পারলো না। ওদের অনেক কলও করেছে, কিন্তু ফোন বন্ধ। তাই আকাশের বাবা মা আর নুসরাত রুমের বাহিরে সোফায় বসে আছে আর আকাশের বাহির হবার জন্য অপেক্ষা করছে। সকাল 8টায় আকাশ ঘুম থেকে উঠে দরজা খুলে বের হয়ে দেখে ওর বাবা মা বাহিরে সোফায় শুয়ে আছে আর ওনাদের সাথে একটা মেয়েও আছে। তাই আকাশ ওখানে গিয়ে ওর বাবা মাকে বলে, বাবা মা, তোমরা এখানে কেন শুয়ে আছো? আর এই মেয়েটিকে? আকাশের কথায় ওর বাবা মা চোখ মেলে তাকায়। ওনারা আকাশকে বের হওয়া দেখে বলে, আকাশ তুই ঠিক আছিস তো? আমি তো ঠিক আছি, কিন্তু তোমরা এখানে কেন? তার আগে এটা বল, রুমের ভিতরে কে? কে থাকবে আবার? নুসরাত তো ভিতরে ফ্রেশ হতে গেল। ভিতরে যদি নুসরাত হয় তাহলে এই মেয়েটি কে বলতে পারিস তুই? তার জন্য আমি কি করব? কারণ ভিতরে যে ছিল সে ছিল নুসরাতের বোন ইরা, আর তুই কিনা বউ রেখে বউয়ের বড় বোনের সাথে ছি। তুমি কোথাও ভুল করছো, আমি এক্ষুনি নুসরাতকে নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করো। আকাশ রুমের ভেতর যায়। নুসরাত ভেবে ইরাকে অনেক ডাকাডাকি করে বের করে। আকাশ ইরাকে নিয়ে বের হয়। এইদিকে আকাশের বাবা মা তো ইরাকে দেখে অবাক, কেননা ওদের দুজনের চেহারা একই রকম। দেখলে তো নুসরাতকে? নুসরাত হচ্ছে ও, আর তুই যার সাথে ছিলি ও হচ্ছে নুসরাতের বোন ইরা। কি বলছো কি? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তাহলে বলছি বিষয়টা। এইদিকে নুসরাত সোফায় থেকে উঠে দাঁড়াতে চেহারা দেখে আকাশ অবাকই হয়। দুটো নুসরাত এখানে? আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি যখন রুমে বসেছিলাম তখন ইরা আমার কাছে এসে বলে তোমাকে বোকা বানাবে, কারণ আমাদের দুজনের চেহারা একই রকম। তাই ও আমার পরিবর্তে ভিতরে গিয়ে অপেক্ষা করে। কথা ছিল আকাশ যখন ওর রুমে আসবে, আমি ভেবে ইরাকে জড়িয়ে ধরতে যাবে, তখন ইরা বোকা বানিয়ে রুম থেকে বেরিয়ে আসবে। তাই আমিও কথা শুনে বেরিয়ে আসলাম আর অপেক্ষা করতে লাগলাম। কিন্তু ও যখন বের হলো না, তখন আমি রুমের সামনে আসি। বাকিটা তো বাবা মা তোমরা দুজনে পরেই জানলে। কি এত বড় ধোঁকা আমার সাথে চললো? আর ইরা, তুমি এরকমটা কেন করলে? ও তো তোমার বোন ছিল। আমি যখন তোমার হাত ধরেছি তখন তুমি আমাকে কেন সব সত্যিটা বলোনি? কারণ আমি চেয়েছি তুমি নুসরাতের সাথে যা যা করতে চেয়েছো তা তুমি যেন আমার সাথে করো। এতে তোমার কি লাভ হবে তাই তো আমি বুঝতে পারছি না। বোন আমার, বল কেন করলি এসব? কেন আমার এত বড় সর্বনাশ করলি তুই?
সর্বনাশ আমি তোর করিনি, উল্টো তুই আমার করেছিস। আমি তোর কি সর্বনাশ করলাম? কারণ আমার সবচেয়ে বড় ক্ষতি তুই করেছিস। এত বড় একটা কথা তুই আমাকে বলতে পারলি বোন? মনে পড়ে আমি তোকে বলেছিলাম না আমি একটা ছেলেকে ভালোবাসি? বলেছিস তো, তার সাথে এটা সম্পর্ক কি? তার সাথে এটা সম্পর্ক হচ্ছে আমি যে ছেলেকে ভালোবাসতাম সে আর কেউ না, সে হচ্ছে আকাশ। ইরার মুখে এমন কথা শুনে ওনারা সবাই অবাক হয়। তোর সাথে তো ওর কখনো দেখাও হয়নি, তাহলে কি করে? আমি যখন তোর সাথে ভার্সিটিতে যেতাম তখন থেকে। আমার না মাথায় কোনো কিছু ঢুকছে না, প্লিজ আমাকে একটু ডিটেলসলি বলবি? যখন আমি ভার্সিটিতে গিয়ে রকি নামের ছেলেটাকে মারি, এরপরই রকি আমাকে মারতে আসে, তখন আকাশ আমাকে ওদের হাত থেকে বাঁচায়। এরপর থেকেই ওর সাথে আমার মোটামুটি একটু হতো। একদিন তো আমাকে বাড়িতে পৌঁছে দেয় আমাকে, আমি অসুস্থ ছিলাম বলে। আকাশ, কথাগুলো কি সত্যি? কথাগুলো তো সত্য, আর আমি তো তুমি ভেবে ওকে নিয়েছিলাম। তাছাড়া তুমি তো আমাকে আগে কখনো বলোনি যে তোমার বোন আছে বা তোমরা একই দেখতে। তা ঠিক, আমি কখনো বলিনি। এখন ইরা, তুমি এটা বলো, তুমি এই কাজটা কেন করলে? কারণ আমি ওকে বিয়ে করতে চেয়েছি, তাই এমনটা করেছি। আমি ওকে ভালোবাসি সেই জন্য। আমি যদি পরিবারের কাউকে জানাতাম তাহলে আজকে এমনটা হতো না, কারণ সবাই আমাকে চুপ করে বসিয়ে দিত। তার মানে তুই ওকে ভালোবেসেছিস, তাই তো? হ্যাঁ, অনেক ভালোবাসি। আব্বু আম্মু, তোমরা কাজে ডেকে এনে ওদের বিয়ে দিয়ে দাও। তোমরা কি আমাকে খেলার পুতুল ভেবেছো? এছাড়া কি করব আমি? ও আমার বড়, ওর কষ্ট আমি দেখতে পারবো না। তাছাড়া আজকের ঘটনার পর ওকে কোনো ছেলে বিয়ে করবে না। তা তো ঠিক বলেছ, কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম, তাহলে আমার ছেলেটা কি হবে? যাকে ভালোবেসে বিয়ে করেছে তাকে পেল না। কে বলেছে পেল না? আমরা দুই বোনই না হয় এই বাড়ির বউ হয়ে থাকবো। কি মানুষ একটা সামলাতে হিমশিম খেয়ে যায় আর আমি দুটো? ঠিক আছে, যা হবার হয়ে গিয়েছে, এখন এসব ভেবে আর কাজ নেই। আম্মু, তুমি ওদের বিয়ে দিয়ে দাও, দুই বোন না হয় মিলে সংসার করব। নুসরাতের মুখে এই কথা শুনে ইরা আনন্দে গিয়ে নুসরাতকে জড়িয়ে ধরে। নুসরাতও কেঁদে দেয়। তুই আমার বড় বোন, আমি তোকে এইভাবে কষ্ট দিতে পারবো না। এরপর শুরু হলো ওদের বিয়ের কাজ। ইরা বাবা মাকে আবারও ডেকে আনা হয়, তবে আকাশের সাথে যে ইরার বাসরাত হয়েছে তা ওনাদের বলেনি, শুধু বলেছি ইরা আকাশকে পছন্দ করে আর ওকে বিয়ে করতে চায়। ঠিক আছে, তাই হবে। আপনাদের আর নুসরাতের যেহেতু কোনো আপত্তি নেই, তাহলে আমরা আর সেখানে কি করব? দুই বোন একই বাড়িতে আছে, এর যে খুশির কথা আর কি হতে পারে? ওনারা কথাবার্তা বলে ইরার সাথে আবারও বিয়ে করিয়ে দেয়। এতে ইরাও খুশি, নুসরাতও খুশি। কেননা ইরা ছোট থেকে বাবা মায়ের আদর পায়নি, কারণ পড়াশোনা করার জন্য ওকে 10 বছর বয়সে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে তো ইরার ভাগ্যে আদর জোটেনি, তাই নুসরাত ভাবলো যদি এখন ওর বোনটা খুশি থাকে। বিয়ের শেষে আবারও ফুলসজ্জা আয়োজন করা হয়। এবার ইরা বাহিরে আর নুসরাত ভেতরে। ওরা দুজনেই খাটে বসে আছে। আকাশ কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। রাগ করে আছো তাই না? কিছুটা তো হবই, তোমার বোকামের জন্য এত কিছু হয়ে গেল। আমি কি জানতাম নাকি এমন কিছু হবে? আচ্ছা হয়েছে, আর জানতে হবে না। এখন চলো শুভ কাজটি শুরু করি। এরপর শুরু হলো ওদের জীবনের এক নতুন অধ্যায়। সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়। আকাশ বের হওয়ার পর ইরা আসে নুসরাতের কাছে। আসবো বোন? ভিতরে আয়, এই রুমে যেমন আমার অধিকার আছে তেমনি তোরও অধিকার আছে। কিন্তু বোন, আমি যে তোর এত বড় ক্ষতি করলাম, আমাকে মাফ করে দে বোন। কি যে বলিস না তুই, তুই আমার একমাত্র বোন, আমি কি করে তোর উপর রাগ করে থাকতে পারি বল? তবে একটা কথা। কি কথা বোন? সংসার জীবনে কখনো আমাকে ভুল বুঝবি না, কখনো না। কখনো তোকে ভুল বুঝবো না, দরকার পড়লে তোর জন্য নিজের জীবন দিয়ে দেব, তবু কখনো কোনো তোর খারাপ হতে দেব না। এইদিকে আকাশ অফিসে আসে। অফিসে অনেকেই অবাক হয়, কেননা আকাশের সবে মাত্র বিয়ে হলো, মাত্র 2 দিন হতে না হতে আকাশ অফিসে, কিন্তু কেউ কোনো কথা বলার সাহসই পায় না। অফিস থেকে বাড়ি ফিরে আকাশ রুমে যায়। ওখানে নুসরাত ও ইরা দুজনেই শুয়ে আছে। আকাশ তো রুমে এসে পুরোই অবাক, কেননা কোনটা ইরা আর কোনটা নুসরাত আকাশ বুঝতে পারছে না। আকাশ রুমে এসে কী করবে বুঝতে পারে না। নিজে নিজে আলমারি থেকে সব বের করে ওয়াশরুমের ভেতর চলে গেল। আকাশ যাওয়ার পর ইরা ও নুসরাত দুজনেই হাসতে থাকে। ও মনে হয় আমাদের চিনতেই পারেনি। কি বলছিস? ঠিকই বলছি,
আমাদের দুজনকে দেখে বুঝতেই পারছে না, তাই নিজে নিজেই সব বের করে নেয়। আচ্ছা, তাহলে ওকে একটু দেখি কি করে। মাথা খারাপ তাই বলে ওই রকম ভাবে দেখবি? বারে, সমস্যা নেই, আমরা তো ওর বউ, তাই না? চল গিয়ে দেখি। এইদিকে ওরা দরজা খুলে দেখে আকাশ গোসল করার বদলে বসে আছে আর কি যেন ভাবছে। তাই ইরা ও নুসরাত কাছে যাওয়াতে আকাশ অবাক হয়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? কেন, অন্য কেউ কি আসার কথা ছিল? তা না, তাই বলে পারমিশন নিতে তো হবে। ওই, বউ আসতে পারমিশন লাগে? কোথায় শুনেছো তুমি? তোমরা দুই বোন মিলে তো আমাকে কনফিউজড বানিয়ে দেবে। তাহলে এখন কি করতে হবে? দুজনে আলাদাভাবে থাকবে। বিয়ে করেছি কি আলাদা থাকার জন্য কি? না মানে তোমাদের দুজনকে চিনতে আমার কষ্ট তাই হয়ে বলো। যায়। তাহলে তো অনেক মজা হবে। আমার লাইফটাকে না জানি তোমরা কি বানিয়ে দিয়েছো। কোথায় কি ভেবেছিলাম আর এখন কি হলো। তোমাদের দুজনের মাঝে আমি কুরবান হয়ে যাব। কোনো চিন্তা করো না, আমরা তো আছি তোমাকে সাহায্য করার জন্য। হে আল্লাহ, কি বউ দিলে আমাকে। ভেবেছিলাম ভালো থাকবো, এখন দেখি এরা দুজনে আমার লাইফের 12টা বাজিয়ে দেবে। কিচ্ছু হবে না তোমার। এত হট দুটো বউ তোমার পাশে, আর তুমি কিনা এখানে মন খারাপ করে বসে আছো কেন? বাইরে, ভিতরে আসো। বুঝলাম না, বাড়ি আমার নাকি তোমাদের? যেভাবে আমাকে তোমরা ধমকাচ্ছ। যারই হোক না কেন, এখন বাইরে আসো, না হয় দুজনে মিলে গোসল করিয়ে দিব তোমাকে। সত্যি? তাহলে তো ভালোই হবে। দেখাচ্ছি তো ভালো। কথা বলে আকাশকে ওরা দুজনে পানি দিয়ে গোসল করিয়ে দিতে থাকে, সাথে ওরাও ভিজে একাকার হয়ে যায়। এতে ওরা তিনজনে হাসতে থাকে। অন্যদিকে আকাশকে ডাকার জন্য ওর মা আসে রুমে। উনি এসে দেখে ওয়াশরুমে দরজা খোলা, তাই ওখানে যাওয়ার আগে বলে, আকাশ, আকাশ কই তুই? আর আমার বৌমা ওরা কোথায়? ও শিট, আম্মু আসতেছে, কি করব? তোমরা দুজনে তো আমার মান সম্মান ডুবিয়ে ছাড়বে, তোমরা দুজনে। আকাশের কথা শুনে ওরা দুজনেই হাসতে থাকে। তার ওদের হাসি শুনে আকাশের মা ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখে, তা দেখে আকাশের মা হাসতে থাকে, আর তার সাথে ইরা ও নুসরাতও। কি হচ্ছে এসব? তোমরা দুজনে আমার ছেলেটার কি হাল করেছো তোমরা? আমু, সবই তো মাত্র শুরু করলাম, আগে আগে দেখো হোতা হে কিয়া। কথা বলে ওরা তিনজনেই শুধু হাসতে থাকে। আকাশ শুধুমাত্র মন খারাপ করতে থাকে। কষ্ট হচ্ছে? চিন্তা করো না আকাশ, আমরা দুই বোন মিলে তোমার লাইফের 12টা তো বাজাবই। তা নিয়ে আম্মু তুমি কোনো চিন্তাই করো না, তোমার ছেলেকে আমরা খুবই দুঃখেই রাখবো। তোরা দুজনও না আমার ছেলেকে শুধু ভয় পাচ্ছিস। ওকে এবার বের হতে দে, নয়তো ঠান্ডা লেগে যাবে। ঠিক বলেছ আম্মু। এই চলো চলো, তোমাকে রেডি হতে হবে খেলার জন্য। কিসের খেলা? খেলা হচ্ছে লুডো খেলবো, আর এই খেলায়। ও তাই বলো, আমি তো কি না কি ভেবেছি। আকাশ, অনেক রাত হয়েছে, এবার তুই খেয়ে আয়। তুমি যাও, আমি এদের দুজনের ব্যবস্থা করে আসতেছি। আকাশের আম্মু চলে যায়। অন্যদিকে আকাশ বের হলে ইরা ও নুসরাত আকাশকে রেডি করিয়ে দেয়। আকাশ রেডি হয়ে নিচে নামে। ওখানে নামতে আকাশের মা হাসতে থাকে। আম্মু, তুমি এভাবে হাসছো কেন? হাসবো না তো কি করব? আয়নার সামনে কি দাঁড়িয়েছিস তুই? আয়নার সামনে তো দাঁড়ায়নি কেন, কি হয়েছে? আগে দেখে আয়। একটু অপেক্ষা করো। আকাশ আয়নার সামনে গিয়ে দেখে ওর দুই গালে দুটো কিস করা, আর গালে লিপস্টিক দেওয়া আছে। এগুলো দেখে তো আকাশ রেগে যায়, আর উপরের দিকে তাকিয়ে দেখে আকাশ, ইরা ও নুসরাত হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আকাশ মুখ পরিষ্কার করার পর ভাগ্যক্রমে আকাশের বাবাও বাড়িতে আসে। আকাশ, তোমার খাওয়া কি শেষ? না আবু, এখনো শুরু করতে পারেনি। তাহলে মুখ ধোয়া। কিছু না, খেতে আসো আর আম্মু খাবার দাও। আরে আম্মু, তুমি কেন কষ্ট করতে যাবে? আমরা দুই বোন মিলেই দিচ্ছি, তুমি বাবার সাথেই খেলতে বসো। এইদিকে ইরা খাবার দেয় আর নুসরাত তরকারি দিতে থাকে। ওনারা খেতে থাকে, আকাশও খেতে থাকে। খাবার সময় ইরা ও নুসরাত ওরা দুজনেই খেতে বসে আকাশের দুই পাশে। আকাশ খাচ্ছে, ওরা দুজনে কিছুক্ষণ পর পর আকাশের পায়ের উপর পা দিচ্ছে। আকাশ কিছু বলতেও পারছে না, তাই সব কিছু সহ্য করে খাচ্ছে। খাবার শেষ করে আকাশ রুমে চলে যায়। ইরা ও নুসরাতও চলে আসে, আর কাজের লোকেরা খাবারগুলো নিয়ে চলে আসে। আর যা যা করা লাগে ওরা করতে থাকে। আকাশ শুয়ে থাকে একপাশে, আর নুসরাত ও ইরা রুমের ভেতর দরজা আটকিয়ে দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার, তোমরা দুজনে কেন এলে? কেন? বিয়ে করেছো দুজন গিয়ে, তাহলে দুজনে তো আসবোই। তাও তো ঠিক, তাহলে আর কি করার, শুয়ে পড়লি তো পারো। জায়গা কোথায়? পাশে তো অনেক জায়গা। তাতে হবে না, আজকে থেকে তুমি মাঝখানে ঘুমাবে, আর আমি ও ইরা তোমার দুই পাশে।
আমি মাঝখানে কেন থাকবো? বিয়ে করেছেন দুজনকে, এখন আমি তোমার পাশে ঘুমাবো আর ও আমার পাশে, তাহলে কি হবে? আমি সাময়িক আদর পেলাম আর আমার বোনটা কোনো আদরই পেল না। সেই জন্য দুজন দুই পাশেই ঘুমাবো আর সমান অধিকার নিতে পারবো। মাঝখান দিয়ে আমার বলি, তাই তো? একদম কোনো কথা নয়, যা বলছি তাই করো। না করলে কি করবে? দুজনেই তোমার গায়ের উপর শুয়ে পড়বো, পরে ওজনই চ্যাপটা করে যাবে। না ঠিক আছে, আমি মধ্যখানে যাচ্ছি। আকাশ মধ্যখানে আসে। এতে করে ইরা ও নুসরাত ওদের দুজনে দুপাশে শুয়ে পড়ে। আকাশ রাতে ওদের অত্যাচারে ঠিকমতো ঘুমোতেও পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে ইরা ও নুসরাত রান্না করছে আর কাজের লোকেরা ওদের যা যা লাগে তা এগিয়ে দিচ্ছে। আকাশ উঠে দেখে ওর বাবা মা দুজনেই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। আকাশ নাস্তা করে নে। আকাশ এত লেট করে কেউ ঘুম থেকে উঠে? মাত্র 9টা বাজে। আর আব্বু তুমি তো জানো আমি 7:30-এর পর ঘুম থেকে উঠি, আর জিমও গোসল করতেই তো সব সময় শেষ হয়ে যায়। সেখানে তুমি এই কথা বলতে পারলে? আকাশ, এখন তাড়াতাড়ি করে খেয়ে নাও, অফিসে একটা মিটিং আছে, ওখানে আমাদের থাকতে হবে, তাই কোনো লেট করা চলবে না। নাস্তা করে বেরোচ্ছি। বৌমা, আমার রুমে নীল কালারের একটা ফাইল আছে, ওই ফাইলটা নিয়ে আসো তো। ঠিক আছে আব্বু, আমি নিয়ে আসতেছি, তুমি খেতে থাকো। সত্যি মেয়ে দুটো অনেক লক্ষ্মী। ওরা এই বাড়িতে আসার পর থেকে আমাকে কোনো কাজ করতে হয় না, সব কাজ ওরাই করে। তাই আমি বলি কি, অফিসের ঝামেলা শেষ করে তুই ওদের দুজনকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। আকাশ, তোর মা কিন্তু ঠিক বলেছে, তুই 3 দিন পর ওদের নিয়ে আমেরিকা থেকে ঘুরে আয়। তাছাড়া ওখানে ইরা তো পড়াশোনা করছে, তাই অনেক কথা ওর চেনা থাকবে। আচ্ছা আব্বু, আম্মু তুমি তাহলে ওদের সাথে কথা বলো, আমি আব্বুকে নিয়ে যাচ্ছি। এই নিন বাবা ফাইলটা। দাও বৌমা, তোমার শাশুড়ি মা তোমাকে কিছু কথা বলবে, রান্না শেষ হয়ে শুনে নিও। ঠিক আছে আব্বু। আকাশ ওর বাবাকে নিয়ে চলে যায়। অন্যদিকে ইরা রান্নাঘরে গিয়ে ব্যাপারটা জানায় নুসরাতকে। কথাটা শুনে ওরা দুজনেই টেনশনে পড়ে গেল, কেননা কি কথা বলবে তাই তো ওরা জানে না। রান্নার কাজ শেষ করে ড্রাইভারদেরকে দিয়ে খাবার পাঠিয়ে দেয়, আর ওরা দুজনেই এসে আকাশের মায়ের পাশে এসে বসে। মা, কি বলবেন? তেমন কিছু না, তোমাদের সবেমাত্র বিয়ে হলো, আমি চাই তোমরা গিয়া আমেরিকা থেকে ঘুরে এসো। আর এরা যেহেতু ওখানে থেকেছে, তাহলে কোনো জায়গা ভালো হবে। আর কোথায় কি করবে না করবে তোমরা দুজনে মিলে ঠিক করে আমাকে জানিও, আর না হয় আকাশকে জানালে হবে। তাই বলেন মা, আমি তো কি না কি ভেবেছিলাম। মা, তাহলে এখন গোসল করতে হবে, ওদের জন্য খাবার দিয়ে দিয়েছি, তুমিও গোসল করে আসো, একসাথে খাবার খাবো। ঠিক আছে, যাও। ওরা দুজনেই চলে যায়। গোসল শেষ করে ওরা এসে খেতে বসে। এইদিকে আকাশ আর ওর বাবা কাজের ফাঁকে খাবার খেয়ে নেয়, আর এরপর শুরু হয় ওনাদের কাজ করা। রাত 9টায় আকাশ ওর বাবাকে নিয়ে আসে বাড়িতে। ওনারা বাড়িতে এসে যে যার রুমে চলে আসে। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসলে ইরা ও নুসরাত আকাশের সেবা করতে থাকে, আকাশের হাত পা টিপে দেয়। মা কিছু বলেছে তোমাদের? আমরা কালকেই বের হয়ে যাব, সব কিছু সেন্ড করা শেষ। তাহলে তো ভালো, তাহলে সকালে ব্যাগ গুছিয়ে নাও, সন্ধ্যার পর আমরা রওনা দেব। ঠিক আছে, তবে এখন তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, আমরা তিনজনই একসাথে খাবো। আচ্ছা, আনো তাহলে খাবার। নুসরাত ও ইরা নিচে নেমে একটা বোলে করে খাবার ও তরকারি নিয়ে উপরে আসে। বোল দেখে আকাশ তো অবাক। এত বড় বোল করে খাবে কে? আমরা তিনজন এখানেই খাবো, আমরা দুজন তোমাকে খাইয়ে দিব আর তুমি আমাদের দুজনকে। ইরার কথা মতো ওরা খেতে থাকে। রাতে আবারও আকাশ মাঝখানে, আর ওরা দুজনেই দুই পাশে শুয়ে আছে। পরের দিন আকাশ অফিসে এসে দুপুরের পর বাড়িতে আসে, আর ওদের সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে। ওখানে একটা সিটও বরাবর করে নেয়। আকাশ মাঝখানে আর দুই পাশে দুজন। বিমানের ভেতরে ওরা অনেক রকম কথা বলতে থাকে। কয়েক ঘন্টার পর ওরা তিনজনে চলে আসে আমেরিকায়। ওখান থেকে ওরা একটা হোটেলে ওঠে। হোটেলে ওরা রেস্ট নেয়। রাতে ওরা তিনজন গল্প করতে থাকে। ইরা, এখানে কোন জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর? আমরা প্রথমে সমুদ্র দেখতে যাব। তাহলে তো অনেক ভালো হবে, কি বলো তুমি? ঠিক আছে, সমুদ্রে যাব। আকাশের কথা শুনে ওরা দুজন আকাশকে জড়িয়ে ধরে। আকাশও ওদের ধরে রাখে। পরের দিন ওরা গাড়ি নিয়ে চলে আসে সমুদ্রের ধারে। ওখানে ওরা সমুদ্রের ধারে হাঁটতে থাকে। ওয়াও, কত সুন্দর এই জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর। তোমরা কি পানিতে নামবে?
এখানে এসে যদি পানিতে না নামি তাহলে কি করে হয়? তুই কি বলিস ইরা? ও, তার মানে তুমি ইরা আর তুমি নুসরাত? আমাদের পোশাকের জন্য তোমার চিন্তা অসুবিধা হবে। সবসময় আমার কনফিউজ রাখতে ভালো লাগে। তোমাদের চক্করে না জানি আমার কি হাল হয়। চিন্তা করো না, কোনো কিচ্ছু হবে না। আসো তাহলে পানিতে নামি। ওরা পানিতে নামতে থাকে। পানিতে নামার কিছুক্ষণ পরে একটা ছেলে ইরা মনে করে নুসরাতের হাত ধরে। সেজন্য নুসরাত না চাইতেও চিল্লাতে থাকে, আকাশ আমাকে বাঁচাও, বাঁচাও আকাশ। নুসরাতের কথা শুনে আকাশ ও ইরা দুজনেই চলে আসে নুসরাতের কাছে। দেখে একটা ছেলে নুসরাতের হাত জোর করে ধরে রেখেছে। সেজন্য আকাশ ছেলেটার পাশে যায়। কি ব্যাপার ভাই, আপনি আমার বউয়ের হাত ধরে রেখেছেন কেন? দেখুন ভাই, আমি ওকে ভালোবাসি। তাছাড়া ও আপনার বউ হলো কি করে? বউ হলো কি করে মানে? গত 5 দিন আগেও তো ওর সাথে আমার বার্ষিকে দেখা হয়েছিল। এইদিকে পেছন থেকে ইরা বলে ওঠে, রকি, তুই এখনো আমার পিছু ছাড়িসনি? এই কিরা, তুমি যদি এখানে হও তাহলে এই কে? ও আমার বোন। আর এই ছেলেটি কে? ও আমার হাজবেন্ড হয়। আর আমার বোনের হাতটা ছাড়, নয়তো তোর জন্য মোটেও ভালো হবে না। রকি নুসরাতের হাত ছেড়ে দিলে নুসরাত গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। এতে করে রকি আরও অবাক হয়। এরা, এটা কি হলো? তোর বোন তোর সামনে কি জড়িয়ে ধরলো আর তুই কিছুই বলছিস না? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। ইরা এই ছেলেটিকে? এখানকার ধনী পরিবারের সন্তান। ওই ভার্সিটি লাইফ থেকে আমার পিছনে পড়ে আছে, আর আজকে এখানেও। দেখো, তোমাদের দেশে এসেছি আমি ঘুরতে, তো এমন কিছু করো না যাতে তোমাদেরই অসম্মান হয়। দেখি না কার কি হয়, তার আগে এটা বলো, তুমি না হয় এরাকে বিয়ে করেছো, কিন্তু পাশের মেয়েটি মানে ওর বোনকে তো আমি। তোকে তো আমি। রকির গলা চেপে ধরে। এতে করে রকি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু না পারায় ইরা গিয়ে আকাশের হাত থেকে ছাড়িয়ে নেয়। ছেড়ে দাও ওকে, ওর যদি কিছু হয়ে যায়। আকাশ রকির গলা ছেড়ে দিয়ে বলে, ওর কিছু হয়ে গেলে তোমার কি হবে? আমার কিচ্ছু হবে না। ও যদি কোনো প্রমাণ দিয়ে আমাদের নামে মামলা করে দেয়, তাহলে আমরা কখনো দেশে ফিরে যেতে পারবো না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তার উপর এই ছেলে ডলারের অনেক ক্ষমতা, কারণ এই ছেলে এখানকার একজন বিজনেসম্যানের ছেলে। তাই আমাদের যা যা করতে হবে তা খুব সাবধানের সাথে। আকাশ রকিকে ছেড়ে দিলে রকি ওদের ওয়ার্নিং দিয়ে চলে যায়। রকি চলে যাওয়ার পর আকাশ ইরা ও নুসরাতের সাথে পানিতে মজা করতে থাকে। বিকাল হলে ওরা পানি থেকে উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে ওরা রাতে খাবার খায়। খাবার খেতে খেতে আকাশ ইরাকে প্রশ্ন করে, আচ্ছা ইরা, এই ছেলে তোমার সাথে ভার্সিটি পড়তো, তাহলে তুমি ওর সম্পর্কে কিছু তো জানবে? হ্যাঁ জানি তো। তাহলে বলো কি কি জানো? ঘুমানোর আগেই বলবো। ওরা তিনজনেই বিছানায় শুয়ে থাকে। তখন আকাশ ইরাকে বলতে বলে, আমি যখন কলেজ লাইফ পেরিয়ে ভার্সিটিতে উঠি, তখন এই রকির নজর আমার দিকে যায়। এই ছেলেটা অনেক খারাপ, কত মেয়ের যে সর্বনাশ করেছে তার কোনো হিসাব নেই, কারণ সব মেয়ে ওর জন্য পাগল। এরকম কেন? সবাই তো ওর সম্পর্কে জানে। সবাই জানে না, যারা ওর সাথে সম্পর্ক করেছে তারাই ওর সম্পর্কে জানে। তাহলে তুমি কি করে জানো? ভার্সিটিতে থাকতে একটা মেয়ে আমার বান্ধবী ছিল, ওর সাথে রকি রিলেশন করে। রকির সাথে এই জন্য মেয়েরা রিলেশন করে, শুধুমাত্র ওর ডলার দেখে। ও যে কোন মেয়েদের পটিয়ে ওর বিছানায় নিয়ে যায়, এরপর ওর দেহ ভোগ করে, ওর সাথে ব্রেকআপ করে দেয়। এত খারাপ ওই ছেলে? অনেক খারাপ। এই পর্যন্ত হিসেব করলে প্রায় 30টা মেয়েরও বেশি ওর বিছানায় নিয়েছিল। ওই মেয়েগুলো কোনো রিপোর্ট করেনি? না, কেননা প্রতিটা মেয়ের ভিডিও করে ওর নিজের কাছে রেখে দিত, যাতে করে ওরা কোনো সমস্যা করলে ভিডিও দেখিয়ে তা ওদের চুপ করাতে পারে। বুঝলাম, কিন্তু তোমার পেছনে উঠে পড়লো কেন? কারণ আমার বান্ধবী ওর সাথে দেখা করার সময় একবার আমাকে নিয়ে যায়, তখন থেকেই ওর নজর আমার উপরে ছিল। এরপর থেকেই ও আমাকে ফলো করত, সব সময় বিরক্ত করত। ওর জন্য আমি একটুও শান্তি পাচ্ছিলাম না। তা তুমি পুলিশকে জানাওনি? জানিয়েছি, কিন্তু ওর বাবার ডলারের ক্ষমতায় বারবার ছাড়া পেয়ে যায়। এখন তো আমার ভয় করছে, ও না জানি এখানে আমার কোনো কাণ্ড করে বসে। চিন্তা করো না, ওর ব্যাপারটা তো আমি দেখতেছি। কি করে কি করতে হবে তা আমার উপরে ছেড়ে দাও। এখন অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। আমরা এখানে আর 5 দিন আছি, এই 5 দিনে ওর একটা ব্যবস্থা করব। রাতে ওরা ঘুমিয়ে পড়ে। সকালবেলা ওরা পাহাড় দেখার জন্য বের হবে, তাই যাওয়ার সময় প্রয়োজনীয় সব কিছু নিয়ে বের হয়। হোটেল থেকে বের হওয়ার সময়ই ইরা বলে,
এখানে দাঁড়াও। কি হয়েছে এটা? রকি আমাদের ফলো করতে করতে এই হোটেলের কাছে চলে এসেছে। তুমি কি করে নিশ্চিত হলে যে রকি এখানে আছে? ওই গাড়িটার দিকে তাকাও। এই গাড়িতে উপরে যে লোগোটা দেখতে পাচ্ছ, ওটা একমাত্র রকি ইউজ করে। চিন্তা করো না, আমি তো আছি। আমার চিন্তা হয় ও অনেক খারাপ ছেলে। যদি আমাদের দুজনের মধ্যে কারোর সাথে। চিন্তা করো না, আমি আছি তো। তুমি আছো দেখেই তো আমি নিশ্চিত। এখন চলো বেরিয়ে পড়ি, সময় বেশি নেই। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রকি আকাশের গাড়ি ফলো করতে থাকে। আকাশ কোথায় যাচ্ছে, কোথায় কি করছে তার উপর নজর রাখতে থাকে। ওরা পাহাড়ে চলে আসে। ওখানে পাহাড়ে উঠতে থাকে। ওদের সাথে রকিও ছদ্মবেশে পাহাড়ে উঠতে থাকে। পাহাড়ের উপর ওঠে। ইরা ও নুসরাত দুজনে আকাশকে জড়িয়ে ধরে। আর রকি ওদের দুজনকে দেখে অবাক, কেননা কে ইরা তাই তা রকি বুঝতে পারছে না। এদের মধ্যে কে এরা তাই তো বুঝতে পারছি না। এখন কি হবে? আসল জনকে বের করব কিভাবে? সে যাই হোক, ওদের মধ্যে একজনকে পেলেই হবে। সেজন্য রকি ও লোকজনকে আসতে বলে। আকাশ রকির উপস্থিতি আগেই বুঝতে পেরেছিল। শুধুমাত্র সময়ের অপেক্ষা করছিল আকাশ, কেননা সময় যত যাবে আকাশের জন্যই ভালো হবে। আকাশ ও কাউকে কল দিয়ে রেডি থাকতে বলে। ওরা রেডি হয়ে থাকে। আকাশ ওখান থেকে ইরা নুসরাতকে একপাশে রেখে দেয়। একটা কথা, এখন থেকে লাফ দিলে এই চেনটা ধরে একটা টান দেবে, এতে করে প্যারাশুট খুলে যাবে। কিন্তু আমরা লাভ দিব কেন? আরে এখন পাহাড় বেয়ে নামতে গেলে পড়ে যেতে পারিস, সেই জন্য এই ব্যবস্থা। বুঝতে পারলাম, কিন্তু আমরা দুজন একসাথে কেন? তুই তো প্যারাশুট দিয়ে কখনো উড়িসই নাই, তাই আমার সাথে বেঁধে দিয়েছি। আর হ্যাঁ, কোনো কথা নয়। এইদিকে রকিরও কিছু লোকদের নিয়ে পাহাড়ের উপর উঠে যায়। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে ওদের জাম্প মারতে বলে। ওরা জাম্প মেরে প্যারাশুট খুলে দেয়। এতে করে ইরা সাবধানের সাথে নুসরাতকেও নিচে নামিয়ে আনে। নিচে নামতেই ওদের সাথে দেখা হয় রকির সাথে। রকিও ওখানে চলে এসেছে। এই ছেলেটিকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। আরে ও রবি ভাইয়া, আকাশের বন্ধু, কিন্তু উনি এখানে কেন? আরে ভাবি, তোমরা দুজন এখানে? তাহলে তো ওইদিকে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। কিসের অ্যাকশন? কিছু না, এখন গাড়িতে বসেন, আপনাদের হোটেলে নিয়ে যেতে হবে। মাথা খারাপ নাকি? আমি একজন অপরিচিত লোকের সাথে যাব না। আরে চল তো, কিচ্ছু হবে না। কিন্তু আকাশ যদি আবার রাগ করে? আরে ওই বলেছে আপনাদের নিয়ে যেতে। আচ্ছা, আমি আকাশকে কল দিই, দেখি কি বলে। ওরা জাম্প মেরে প্যারাশুট খুলে দেয়। এতে করে ইরা সাবধানের সাথে নুসরাতকেও নিচে নামিয়ে আনে। নিচে নামতেই ওদের সাথে দেখা হয় রবির সাথে। রবিও ওখানে চলে এসেছে। আকাশের সাথে নুসরাত কথা বলে নেয়। কথা বলে ওরা গাড়িতে উঠে গিয়ে বসে। রবি তো গাড়ি চালাতে থাকে, আর ওদের পেছনে কিছু লোক তাড়া করতে থাকে। রবি গাড়ি নিয়ে যেতে থাকে। এইদিকে ততক্ষণে আকাশ রকি আর ওর লোকজনকে মারতে থাকে। আকাশ ভালো করে জানে এখান থেকে আকাশকে পালাতে হলে আকাশকে স্কাই ডাইভ করে নামতে হবে। সেজন্য আগে সব প্রস্তুতি নিয়ে নেয়। ওদের মারা শেষ হলে আকাশ পাহাড় থেকে লাফ দেয় আর ড্রাইভ করতে করতে সাবধানে নিচে নেমে আসে। ওখান থেকে নেমে আসলে রকির কিছু লোক আকাশকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণ অনেক লেট হয়ে যায়। তার আগে আকাশ চলে যায় ওখান থেকে। এদিকে রবি ওদেরকে নিয়ে হোটেলে চলে আসে, আর অন্যদিকে আকাশও হোটেলে চলে আসে। ওখানে আসতে ইরা ও নুসরাত আকাশকে এসে ছড়িয়ে ধরে। তোমার কিছু হয়নি তো? তুমি আমার সাথে আসলে না কেন? তোমরা কি জানো, আসলে রবি ভাইয়া বলেছিল। এখন আমাদের হাতে আর বেশি সময় নেই, এখান থেকে ফিরতে হবে। হানিমুনে এসে এইভাবে পালিয়ে যাব? বোন আমার কিচ্ছু করেননি। ওর বাবা জানার আগে এখান থেকে পালাতে হবে, নয়তো আমাদের এখানে জেলে থাকতে হবে। দেরি করো না, তাড়াতাড়ি করো। ওরা রেডি হয়ে নেয়। এয়ারপোর্টে চলে আসে ওরা 4 জন মিলে। ওখানে এসে জানতে পারে রকি মারা যায় পাহাড় থেকে পড়ে গিয়ে। সেজন্য পুরো শহরে রেড অ্যালার্ট জারি করে দেয়। ওখান থেকে সব ফ্লাইট বন্ধ করে দেয়। কিন্তু আকাশের আগে টিকিট কাটা হয়ে যায়, তাই ওদের কোনো সমস্যা হয় না। 5 মিনিট পর ওরা 4 জন মিলে বিমানে উঠে আর বাংলাদেশ চলে আসে। বাংলাদেশ এসে আকাশ ওর বাড়িতে চলে আসে। ওদের এইভাবে আসতে দেখে আকাশের বাবা মা তো অবাক। কিরে, তোরা এইভাবে চলে আসলি কেন? আসলে ওদের ভালো লাগেনি, তাই চলে আসলাম। কি বলিস? আমেরিকায় গিয়ে ওদের ভালো লাগেনি? না আব্বু, ওদের ভালো লাগেনি। আচ্ছা আব্বু, ওরা এখন রুমে যাক, আমার তোমার সাথে কিছু কথা আছে। ওরা রুমে চলে যায়। আকাশ ওর বাবার সাথে কথা বলে চলে আসে রুমে। এভাবে ওরা আরও কয়েকদিন বাড়িতে থাকতে থাকে। এভাবে 2 মাস কেটে যায়। এই মাসে ইরাও নুসরাত ওরা দুজনে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। আর এই কয়েক মাসে ইরা ও নুসরাত আকাশের এমন হাল করেছে যে ওরা দুজন আকাশকে পুরো নাজেহাল করে ছাড়লো। 2 মাস পর ওদের জন্য ডক্টর আনা হলো।
কি হয়েছে ডক্টর? কোনো ভয়ের কারণ নেই তো? ভয়ের কোনো কারণ নেই, তবে কি সেটা? আপনি বাবা হতে চলেছেন, তাও আপনার 2 বউ একসঙ্গে। 2 বউ একসাথে হয়েছে ভালো কথা, আবার জমজ বেবি করে যেন না হয়। আকাশের কথা শুনে ডক্টর সহ ইরা, নুসরাত ওরা সবাই হাসতে থাকে। আর এই হাসির মাধ্যমেই শেষ হলো যমজ বউয়ের কাহিনী।